আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের জৈব রসায়নের প্রথম পর্বের ক্লাস। সো তোমাদের যে টার্গেট ডিএমসি ফ্রি উইক চলমান আছে, সেই ফ্রি উইকের আজকের ক্লাসে ওয়ান্স এগেইন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের হামিম ভাইয়া তোমাদের সাথে আছি আজকে ইনশাল্লাহ। সো আমরা জৈব রসায়ন তিনটা পর্বে ইনশাল্লাহ আমরা ফুল জৈব রসায়ন কাভার করব। তো প্রথম ক্লাস ইনশাল্লাহ আমি বেশ খানিকটাই আগাবো, দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস এই তিনটা পর্বের মাধ্যমে ইনশাল্লাহ তোমাকে আমি পুরো জৈব রসায়নটা ভালো করে গুছিয়ে দিব। সো সবাই দেরি না করে অ্যাজ আর্লি এস পসিবল লাইভে জয়েন করো, এবং লাইভে জয়েন করে লাইভটি অবশ্যই তোমার যে ফ্রেন্ডরা আছে ওদের কাছে শেয়ার করে দিবে। একই সাথে আমাদের যত গ্রুপগুলো আছে, আমাদের স্টুডেন্ট যারা আছো বা আমাদের বাকি যারা আছো, সবাই অবশ্যই সবার কাছে লাইভটা পৌঁছায় দিও, কারণ জৈব রসায়ন ইনশাল্লাহ আমরা শুরু করব। তো মেডিকেল এডমিশন টেস্টে জৈব রসায়ন নিয়ে সবাই অনেক বেশি ঘাবড়ায়, অনেক বেশি টেনশন করে। বাট জৈব রসায়ন থেকে কিন্তু এমসিকিউ পার্টগুলো অ্যান্সার করাটা অনেক ইজি, এবং যারা আমার এর আগে ক্লাসগুলো করেছো তোমরা হয়তো একটু জানো। তো জৈব রসায়নে আসলে টেকনিক্যালি পড়তে হয় এবং অনেক লাইন স্কিপ করে জৈব রসায়নটা পড়তে হয় এমসিকিউর জন্য ফর মেডিকেল। সো আজকের ক্লাসটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য। দ্যাট ইজ ওয়াই মেডিকেল স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো হয় ওই অনুযায়ী ইনশাল্লাহ আমি তোমাদের পুরো জৈব রসায়নটা পড়াবো তিনটা পর্বে, আজকে কালকে আগামীকাল 3 দিন ব্যাপী ইনশাল্লাহ আমি জৈব রসায়ন তোমাদের পড়াবো। সো সবাই অবশ্যই লাইভটি তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে, যেন ইনশাল্লাহ এই গ্যাপে তারা এই বড় জৈব রসায়ন অধ্যায়টি শেষ করতে পারে। গত দুইটা ক্লাসে আমি তোমাদেরকে কোষ রসায়নের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের মাধ্যমে পুরো কোষ রসায়ন শেষ করে দিয়েছি। সো এই জটিল এবং কঠিন একটা অধ্যায় তোমাদের কাছে আশা করি অনেক বেশি সহজ হয়ে গিয়েছে, এবং যারা ক্লাসটা করেছো তারা ইনশাল্লাহ বুঝতে পারবে যে ক্লাসের মধ্যেই যথেষ্ট পরিমাণ পড়া যেন ক্লাসের মধ্যেই তোমার মুখস্থ হয়। আমি তোমাদের পড়াও নিয়েছি। সো ওভারঅল আলহামদুলিল্লাহ একটা ভালো মতো তোমাদেরকে একটা অধ্যায় শেষ করাতে পেরেছি। এবং আজকে কিন্তু আমাদের কোষ রসায়নের উপরে এক্সাম অলরেডি হয়েছে। তো যারা যারা এখনও এক্সাম দিতে পারোনি তারা আমাদের গ্রুপগুলোতে পেজগুলোতে গেলে ইনশাল্লাহ এক্সামের লিঙ্ক পেয়ে যাবে, ফ্রিতে তোমরা এক্সাম দিতে পারবে। এবং দেখবে 40টা যে প্রশ্ন পরীক্ষা তুমি দিবা, 40টা প্রশ্নই একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। সো এগুলো তুমি যদি পরীক্ষা দাও বা এগুলো তুমি যদি প্র্যাকটিস করো, তোমার কিন্তু ডেফিনেটলি পড়াটা আর অনেক ভালো হবে। এবং তুমি যদি দেখো এখান থেকে কিছু জিনিস ভুল হয়েছে, তখন তুমি এই জিনিসটা শুধরে নিবে, এটাই কিন্তু আমাদের মেইন টার্গেট। সো আজকে আমরা ইনশাল্লাহ জৈব রসায়ন শুরু করছি। আমার প্রিয় স্টুডেন্টরা যারাই অলরেডি যুক্ত হয়েছ, তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রথম পর্বের ক্লাসে। আচ্ছা, তো জৈব রসায়ন আসলে অনেক বড় একটা অধ্যায়, কারণ এটা তোমার সেকেন্ড পার্টের আসলে পুরো হাফ কাভার করে ফেলছে এই একটাই অধ্যায়। তো এই জন্য তিনটা পর্বে আমি ইনশাল্লাহ পড়াবো তোমাদের। টার্গেট ডিএমসি ফ্রি উইকের শেষে 25 তারিখ থেকে কিন্তু ইনশাল্লাহ আমাদের রুটিন অনুযায়ী ক্লাস ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে। সো 25 তারিখের আগে তুমি যদি কোর্সে এনরোল করো, তুমি কিন্তু এই ডিসকাউন্টেড ফ্রিতেই 5টা বই সহ ইনশাল্লাহ ফ্রিতে পেয়ে যাচ্ছ। সো ইট ইজ এ ভেরি গুড চান্স, তোমরা অবশ্যই এই চান্সটা গ্র্যাব করার চেষ্টা করবা ভালো ক্লাসের জন্য, যেন তোমার ক্লাসের মধ্যেই অনেক ভালো প্রিপারেশন হয়। হ্যাঁ, এখানে কিন্তু আমরা একাডেমিক স্টাইলে কখনোই কোনো অধ্যায় পড়বো না, কারণ ওইভাবে পড়ে তুমি জীবনেও ভালো করতে পারবা না। কেন পারবা না? কারণ এগুলো মনে হয় যে শুরুতে ভাই একটা অধ্যায়, একটা ছোটোখাটো অধ্যায় বা একটা একটা অধ্যায় আমি অনেক লম্বা সময় ধরে অনেক কনসেপ্ট ক্লিয়ার করে পড়াইছি। বাট দিন শেষে কী হয়, এডমিশনে কিন্তু তোমার পড়ার সময়টা কম, বুঝছো? তুমি এটা মাথায় রাখতে হবে। সো ওই অনুযায়ী তোমাকে আগাইতে হবে, যে একটা ছোট ছোট অধ্যায় হোক বড় অধ্যায় হোক নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে হচ্ছে তোমার রিভিশন দিতে হবে। অনেক ডিটেইল কনসেপ্ট তুমি কাজ করছো, যেটা একাডেমিকে হয়তো করলে ভালো ছিল, কিন্তু এডমিশনে গিয়ে তুমি ওই পরিমাণ সময় কিন্তু পাবা না, এটা মাথায় রাখতে হবে। কারণ এখানে তোমার সাবজেক্ট কিন্তু বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, ইংলিশ। জিকে তো তোমার জন্য সব ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন। এর মধ্যে কেমিস্ট্রিতে বলো, বায়োলজি বলো, এগুলো তো অনেক অনেক এমসিকিউ। সো এগুলো মনে রাখার টেকনিক অ্যাপ্লাই করে তোমাকে কিছু লাগাইতে হবে। আর ন্যূনতম বেসিক তোমার কিছু থাকা লাগবে, যেটা আমরা একাডেমিক লাইফে আসলে সবাই ক্যারি করি। এইচএসসি পরীক্ষা তোমরা দিয়েছো, সো ইনশাল্লাহ ন্যূনতম বেসিক সবার আছে। ওইটাকে আমরা আসলে ফার্নিশ করব, ওইটাকে আমরা একটু ভালো করে ইনশাল্লাহ যেন আমাদের সামনের এই সময়টা আমরা যেন 3 মাসের মধ্যে বইটা কয়েকবার রিভিশন দিতে পারি, ওইরকম প্ল্যান করে আগাবো। অর্থাৎ মেডিকেলের জন্য পড়াশোনা হতে হবে একদম প্রিসাইজ। মেডিকেলের জন্য তুমি গদ বাঁধা তুমি টিপিক্যাল একাডেমিক পড়াশোনা করলে কিন্তু মেডিকেলের জন্য হওয়াটা কঠিন। তোমাকে বুঝতে হবে এডমিশন ইজ অ্যানাদার ডিফারেন্ট পার্ট। একাডেমিকে যার বেসিক খুব ভালো থাকে সে এডমিশনে অনেক কম পড়লেও পারে, কারণ তার অনেক বেসিক ভালো। বাট যারা এডমিশনের সময় এসে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা হয়, বা যেটা আমারও যেটা হয়েছিল, যে মেইন বইগুলো দাগিয়ে পড়া কিন্তু আমার একাডেমিক লাইফে হয়নি, তাই না? সো এই সময় এসে একটু প্রেশার নিতে হয়। সেই জন্য টেকনিক অ্যাপ্লাই করে, যে এটা কীভাবে মনে রাখবো, এই এমসিকিউটা কীভাবে অ্যান্সার করবো, ওই ধরনের টেকনিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ওকে, আচ্ছা, তো আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওকে, ঠিক আছে ভাইয়া, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সো আমি তোমাদের সাথে আছি, আমি আবরার হামিম, ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করেছি এবং বিগত এতগুলো বছর ধরে তোমাদেরকে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, মেডিকেল এডমিশনের জন্য সবগুলো পড়িয়ে আসছি। এর পাশাপাশি আমার একাডেমিক ক্লাস তো তোমরা আলহামদুলিল্লাহ করে আসছো। এইচএসসি লাইফে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টই করে আমার ক্লাস, একাডেমিক ক্লাস, ওয়ান শট ক্লাস। আলহামদুলিল্লাহ তোমাদের সাথে আমি এই ক্লাসগুলো নিয়ে বেশ এঙ্গেজড। সো ইনশাল্লাহ আমরা আজকে জৈব রসায়ন দিয়ে কেমিস্ট্রি যাত্রাটা শুরু করতে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, চলো ভাইয়া শুরু করি আমাদের আজকের ক্লাস, জৈব রসায়নের প্রথম পর্ব। হ্যাঁ, জৈব রসায়নের প্রথম পর্ব। সো পর্ব 1। তোমাদের একটা কথা বলে রাখি ভাই, মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমরা যেহেতু শুরু করছো, প্লাস তোমরা আসলে সবাই প্রত্যেকেই কিন্তু জীবনের বিভিন্ন ফেজ দিয়ে আমরা যাই। তোমাকে একটা কথা বলি, মানুষের জীবনে ভালো ফেজ, খারাপ ফেজ, বিভিন্ন ধরনের ফেজ আসে এবং তাকে ওটা মোকাবেলা করা শিখতে হয়। তুমি অনেক সময় তুমি হয়তো বা চাবা না যে তুমি খারাপ ফেজে যেতে, কিন্তু সার্কামস্টেন্সটা তোমাকে এমনভাবে তোমাকে নিয়ে যাবে যে তুমি হয়তো খারাপ স্টেজে চলে যাবা। সেটা মেন্টালি হতে পারে, সেটা তোমার পড়াশোনার দিক থেকে হতে পারে, এনি 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 কজ। তোমাকে ওই ফেজটা ওভারকাম করতে হবে এবং ওই ফেজটা ওভারকাম করার জন্য তোমাকে আসলে ওই পড়াশোনা দিয়েই তোমাকে আসলে এই সময়ে এঙ্গেজড হয়েই তোমাকে ওভারকাম করতে হবে। যেটা হবে যে মেডিকেল অ্যাডমিশন পিরিয়ডে নাম্বার অনেকের উঠানামা করে। কারো নাম্বার একটা পরীক্ষা দিয়েছে, কারো নাম্বার বেড়ে গেছে, মানে অনেক ভালো নাম্বার 50-এ 48, 49, কারো নাম্বার 100-তে 90, 95। ওই ফেজগুলো কেউ পার করে, আবার দেখা গেছে হুট করে পরীক্ষা আরেকটা পরীক্ষা আসলো 100-তে 70, 60, 50, এরকম নাম্বার অনেক সময় উঠানামা করে। তো যখনই নাম্বারটা উঠানামা করবে, ওই অধ্যায়টা কিন্তু অবশ্যই তোমাকে কয়েকবার রিভিশন দিতে হবে। যে অধ্যায়ে তুমি নাম্বার কম পাবা, বুঝবা ওই অধ্যায়ে ভাই যত ভালো করে তুমি পড়েছো, আসলে তুমি ভালো করে পড়তে পারো নি, তোমার ইম্পর্টেন্ট জায়গাগুলো ভালো করে ক্যাপচার হয়নি। তো এই জন্য তুমি ওই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তখন ভালো ফোকাস দিয়ে তুমি প্র্যাকটিস করবা প্রশ্ন। তারপরে ওই ইম্পর্টেন্ট লাইনগুলো, দাগানো লাইনগুলো, যেগুলো আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি, পড়াচ্ছি, আমরা ইনশাল্লাহ পড়াচ্ছি। সো এই লাইনগুলো তখন তুমি বারবার রিভাইজ করার চেষ্টা করবা, তাহলে দেখবা আস্তে আস্তে নাম্বার বাড়বে। হতাশ হওয়া যাবে না। লাইফে খারাপ সিচুয়েশন আসবে, ওই খারাপ সিচুয়েশনগুলোতে আসলে হতাশ হওয়া যাবে না। এটা এটা একটা খুবই ন্যাচারাল থিং। আমি তোমাকে বলে রাখি, কারোর লাইফ আসলে এরকম হয় না যে প্রত্যেকটা একটা মানুষের লাইফ সেই ফেসবুকে দেখাচ্ছে অনেক ভালো আছে, বাট কারোর লাইফ আসলে মনে রাখবা যে কখনোই পৃথিবীতে কারোর লাইফ একদম একদম মসৃণ হয় না। প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্নভাবে, হয়তো কেউ এদিকে ভালো ওদিকে খারাপ, বিভিন্নভাবে তার জীবনে ভালো খারাপ সময়গুলো আসতে থাকে। এটাকে তুমি কীভাবে কম্পেনসেট করে উপরের দিকে উঠবা, এটা ইনশাল্লাহ তোমার নিজেকেই প্ল্যান করতে হবে। কারণ মানুষের লাইফ সাইকেল, মানুষের জীবনযাত্রা, ওই যে হালকা হালকা যে বাধাগুলো আসে বা যে বড় বাধাই আসুক, ওগুলোকে তুমি ওভারটেক করতে পারছো কি না, এটাই কিন্তু আসলে মেইন সফলতার জায়গা। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, আমরা সবাই ইনশাল্লাহ, যে আমাদের সামনের এডমিশন পিরিয়ডটা বলো, এটা একটা স্টেজ, ওই স্টেজটা যেন আমরা ইনশাল্লাহ ভালো করে ওভারকাম করতে পারি। আরেকটা কথা বলে দিই, এই সময় এসে যাদের আসলে বিভিন্ন ধরনের অন্যান্য ইস্যু থাকে, মানে পড়াশোনা বাদে বাকি যে ইস্যুগুলো আছে, ওগুলো তোমরা একটু সবাই কাট অফ করতে হবে। এখন ধরো ওই অনেক স্টুডেন্টরা তোমার এই প্রেম টেম বিভিন্ন জায়গাতে এঙ্গেজ থাকো, তো ওগুলো কিন্তু চেষ্টা করবা ভাই, অ্যাটলিস্ট নট ফর দিস। তুমি অ্যাডমিশন টেস্টে এগুলোর মধ্যে দিয়ে তুমি যদি যাও, তোমার জন্য আসলে সামনের রাস্তাটা অনেক কঠিন হবে এবং দেখবে যে দিন শেষে ওইটাও পরে টিকবে না। হ্যাঁ, সো এই জন্য এগুলো তোমরা বাদ দিয়ে তোমরা ইনশাল্লাহ চেষ্টা করো এই এডমিশন পিরিয়ডটা সবাই পড়ো, মানে তুমি তোমার বন্ধুবান্ধব সবাই ইনশাল্লাহ পড়ো, ভালো করে পড়ো, যেন এডমিশন পিরিয়ডটা ইনশাল্লাহ ভালো করে পার করে দিয়ে তুমি তোমার এই স্টেজটা পার করতে পারো। আমি বলছি না যে এডমিশন পার করলেই তুমি জীবনের খুব স্বর্ণযুগে প্রবেশ করবে, না ভাই। জীবনের স্বর্ণযুগ আসলে, স্বর্ণযুগ বলতে কিছু নাই। তোমার আমি সহজ কথা বলে দিই, কারোর লাইফে স্বর্ণযুগ বলতে কিছু নাই। প্রত্যেকের লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে। হয়তো বা কেউ তার মানে আপ ফেজে আছে, ভালো ফেজে আছে, তো তার এর আগে খারাপ ফেজ ছিল, সামনে তো খারাপ ফেজ আসতে পারে। আবার আরেকজন দেখা গেছে ডাউন ফেজ আছে, সে সামনে খারাপ ভালো ফেজে যাবে। তোমার আরেকটা সিম্পল কথা বলি, এডমিশন টেস্টে যে ধরো ভালো রেজাল্ট তোমার হলো, ভালো তুমি করলা, তখন এরপরে 2 থেকে 3 মাস খুবই ভালো ফেজ গেল তোমার, তুমি অনেক চিলে আসো, তারপরে তুমি যে পড়াশোনার মধ্যে যাবা, তুমি দেখবা ওখানেও আসলে অনেক রকম হতাশা আছে। আমি তোমাকে ডিমোরালাইজ করার জন্য বলছি না, বাট ন্যাচারাল থিংটা বলতেছি যে এডমিশন ফেজটা পার করলেই তুমি স্বর্ণযুগে প্রবেশ করবে এমন না। কারণ দেখা গেছে ওই সময় গিয়ে সবাই দেখবা ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়তেছো, পড়াশোনার চাপ, এইসব পারিবারিক চাপ, এরপরে তোমার আরও অনেক বিষয়, এরপরে তোমার থাকবে যে দেখবে যে জব নাই, এই নাই সেই নাই, অনেক কিছু ক্রাইসিস, ওই সেই, মানে সব কিছু মিলে তুমি কিন্তু সব সময় তোমাকে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে। এটাই তোমার মনস্তাত্ত্বিকভাবে নিজেকে রেডি করতে হবে যে যেটাই আসুক আমি ইনশাল্লাহ চেষ্টা করব। এবং যখন তুমি আসলে সমস্যাগুলোকে মোকাবেলা করবা, তখনই তোমার ঘাড় প্রসারিত হবে। অর্থাৎ তখন তুমি সামনের দিকে, আরও সামনের দিকে ভালো করে আগানোর অনুপ্রেরণা পাবা এবং তুমি সামনে দেখা যাবে যে অনেক ছোটো ছোটো অনেক যে অবস্টাকলগুলো আসতেছে, ওগুলো তোমার লাইফে তখন কিছু বলে মনে হবে না। সো এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই
যে আমাদের সামনের পিরিয়ডটা কী হয় জানি না, কিন্তু সামনে যেটাই আছে, যেই ধাপটাই আছে ওই ধাপটা ইনশাল্লাহ আমরা ভালো করে করার চেষ্টা করি। তোমার সামনে তো এখন জবের ধাপ নাই, তোমার সামনে এখন ধাপ হচ্ছে অ্যাডমিশনের ধাপ। তো তুমি এখন অ্যাডমিশন নিয়েই তুমি ফুলি ফোকাস থাকো। আর ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে ভাই, সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। শোনো, সৃষ্টিকর্তা যদি তোমার জন্য না চায়, তুমি যে হাজার চেষ্টা কি তুমি কোটি চেষ্টা করে পারবা না, পারবা? সম্ভব না। এই জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে তোমার চাইতে হবে যেন ইনশাল্লাহ আল্লাহ তোমার ভাগ্যে ভালো কিছু রাখেন। এবং আমরা জানি মানুষ চেষ্টা দ্বারা কিন্তু ভাগ্যের পরিবর্তন করতে পারে, আল্লাহ যদি চায় সম্ভব। তো এই জন্য অবশ্যই আমাদের ইনশাল্লাহ ভালো করে চেষ্টা করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। ওকে, এডমিশন ফেজটা আমরা ভালো খারাপের মধ্যে দিয়ে যেভাবেই যাই না কেন, দিন শেষে তোমার জন্য এই আফসোসটা না থাকে যে আমি যদি একটু ভালো করে করতাম হয়তো ভালো আসতো। তো ওই আফসোসটা যেন না থাকে সেটার জন্য আমার চেষ্টা করা। আরেকটা কথা আমি বলে দিই, যেটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার পরে চান্স পাওয়া না পাওয়া স্টুডেন্টদের মধ্যে একটা বিশাল মানে একটা মনস্তাত্ত্বিক একটা গ্যাপ তৈরি হয়। এটা কিন্তু এমন না যারা চান্স পায় ওরা তৈরি করছে, এমন না। এটা আসলে যারা চান্স পায় না ওরাই আসলে স্বাভাবিকভাবে ভাই, খুবই স্বাভাবিক। ও যে ভালো জায়গায় চলে গেছে আমরা সাধারণত একটা ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলি, আমাদেরই ক্রিয়েট হয়ে যায়। কারণ আমরা চিন্তা করি যে না আমি ছিল ভালো জায়গায়, আমিও ভালো করে ইনশাল্লাহ সাথে যাবো। এখন গেলে তুমিও মনস্তাত্ত্বিকভাবে মানসিকভাবে একটু, ও তোমাকে করবে না, খারাপ কিছু বলবে না, হয়তো বা আনইনটেনশনালি তোমার কাছে নিজেকে একটু হেয় প্রতিপন্ন বা একটু নিজের কাছে ডাউন বলে মনে হতে পারে। তো এই জন্য তখন একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। বাট আলটিমেটলি ভাই আমি এমন জীবনে আলহামদুলিল্লাহ, ছোট জীবন তাও আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি, অনেকে আছে মেডিকেল থেকে পড়ে, মেডিকেলে পড়েছে, ঢাকা মেডিকেল হোক বা বাংলাদেশের অন্য মেডিকেল হোক, অনেকেই আছে এরকম যে এখন আসলে মানে আমার সিনিয়র মধ্যে বলি বা যেভাবে বলি না কেন, মানে এখনও এমন অনেক তার চেয়ে অনেক ভালো পজিশনে আছে বা জীবনে ভালো আছে, শান্তিতে আছে। এই ধরনের মানুষ অন্য জায়গায় মেডিকেল চান্স পায় না এসে শুরুতে, কিন্তু অন্য জায়গায় পড়ে সে ওই আর চেয়ে অনেক ভালো জায়গায় আছে, শান্তিতে আছে। তাহলে মনে রাখবা ভাই, সহজ কথা বলি তোমাকে, তুমি ভবিষ্যতে তুমি চেষ্টা করবা, তুমি চান্স পাও আর না পাও, তুমি যে ইনশাল্লাহ এটা মনে রাখবা, তুমি যেই লাইনেই যাবা, যে ফিল্ডেই যাবা, মেডিকেলে যাও, যে লাইনেই যাও, তুমি যেন ইনশাল্লাহ ওই লাইনের বেস্ট হও, যেন তুমি ইনশাল্লাহ জীবনে শান্তি পাও। মনে রাখবা আলটিমেটলি জীবনে শান্তির চেয়ে বড় সুখ নাই। সো জীবনে শান্তি পাওয়াটা ইম্পর্টেন্ট। এখন অনেকে আছে যে 10 তলা বাড়ি করছে, বিশাল 4-5টা গাড়ি আছে, কিন্তু তার জীবনে শান্তি নেই, শান্তি থাকবে না। এখন তোমার কাছে মনে হচ্ছে বাইরে থেকে শো অফ যে তার জীবনে অনেক শান্তি, আসলে না ভাই, এগুলো হয় না, তার জীবনে শান্তি নাই এবং শান্তি থাকবে না। তুমি দেখবে তার জীবনে আরও অনেক মিশলে বুঝতে পারবে অনেক আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে সে আছে। আবার অনেকে আছে ভাই একটা ভাড়া বাসায় আছে, 10,000 টাকা বাসা ভাড়া, 2-3টা রুম, ফ্যামিলি সবাই মিলে ওই রুমের মধ্যে থাকে, কিন্তু ভাই সে জীবন যাই আর্ন করে, অল্প যাই আর্ন করে, সে শান্তিতে আছে, সে শান্তিতে ঘুমাতে পারে। দিন শেষে জীবনের শান্তিতে থাকাটা ইম্পর্টেন্ট। তো ওই শান্তির জন্য আসলে আমরা চেষ্টা করি। তো এই জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে আল্লাহকে চাইতে হবে ইনশাল্লাহ। ওকে, সো আমি শুরু করছি আমাদের আজকের ক্লাস জৈব রসায়নের উপরে, এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আমাদের যে অংশটাই পড়া হোক, ভাই আজকে 2 পৃষ্ঠা পড়া হয়েছে, 2 পৃষ্ঠা পড়ার মতো পড়া হয়েছে। পড়ার মতো পড়া বলতে কি বোঝায়, যে আমি একটা পৃষ্ঠা পড়লাম, ওই পৃষ্ঠার একদম A to Z সব লাইন শেষ করে ফেলছি, এটা কি পড়ার মতো পড়া? না, এটা তোমার এখন পড়ার মতো পড়া না, এটা তো বোকামি, এটা হচ্ছে টাইম লস। তুমি ওই পৃষ্ঠার যে প্রশ্নগুলো অ্যাডমিশনে আসতে পারে তুমি ওইটা ক্যাপচার করতে পারছো কিনা, ওই জিনিসটা তুমি বুঝতে পারছো কিনা, ওই জিনিসটা তুমি মনে রাখতে পারছো কিনা, এটা ইম্পর্টেন্ট। তাহলে গদ বাঁধা সব লাইন পড়ে তুমি কিন্তু খুব বেশি দূর যেতে পারবা না। 1 মাস পরে দেখবা তোমার অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ যখন আমরা ইনস্ট্যান্ট কোনো একটা অধ্যায় পড়ি, একটা অধ্যায় তুমি আজকে পড়ছো, পরিপাক শোষণ, কোষ রসায়ন, সব লাইন মনে আছে তোমার, ভেরি গুড, তুমি অনেক ভালো স্টুডেন্ট, তোমার মনে আছে, সকল লাইন মনে আছে। কিন্তু ভাই তুমি যখন 1 সপ্তাহ এরকম অনেকগুলো পড়বা, 1 মাসে গিয়ে যখন তুমি এরকম অনেকগুলো পড়বা, তখন তুমি দেখবা যে আর ওই আগের পড়া সব তো মনে নাই, বরং দাগানো যে ইম্পর্টেন্ট লাইনগুলো ওইগুলো তুমি ভুলে গেছো। এই জন্য টেকনিক্যাল ওয়েতে তুমি অল্প অল্প করে ইনশাল্লাহ আগাও। বাট তোমার হাতে সময় কিন্তু 3 মাস, সেই জন্য সময় নষ্ট করা যাবে না। বাদ বাকি মেধার অনেক পার্থক্য তো অবশ্যই আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অনেকে আছে যে একবার পড়লেই একটা অধ্যায় একবার পড়ছে তো সে সব পারে, একবার পড়ছে তো মাথার মধ্যে গেঁথে গেছে, হয় অনেক ভালো ব্রেইন, মানে অনেক ভালো মেমোরাইজিং পাওয়ার হতে পারে। আবার অনেকে আছে যে একটা পর 3বার পড়ছে সে তাও অনেক কিছু মনে রাখতে পারে না, হতে পারে ভাই, এটা নর্মাল। তোমার কি করতে হবে, তোমার তখন কর্তব্য হচ্ছে, তোমার তখন দায়িত্ব হচ্ছে, যে স্টুডেন্টটা একবার পড়ে পারছে ভেরি গুড, যে একবার পড়ে পারছো তোমার কাজ হচ্ছে ওই পড়াটা আরেকবার একটু রিভিশন দিয়ে এক্সাম দিয়ে তুমি যাচাই করে রাখবা, তাহলে তোমার রিভিশন হয়ে গেলে ওই ধরে তোমার কমপ্লিট। তুমি পরবর্তীতে যখন আবার পেপার ফাইনাল দিবা, মান্থলি এক্সাম দিবা, তখন তোমার এটা আবার রিভাইজ হবে, পারবা তুমি ইনশাল্লাহ। বাট যার পড়া মানে ডেফিনেটলি অনেকের ক্ষেত্রে এরকম হয় যে পড়া মনে থাকে না, বা 2বার পড়ছো তাও মনে থাকে না, বা একবার পড়ছি ভাই আমি তো আসলে কী পড়ছি কিছুই মনে নাই, এই ধরনের স্টুডেন্ট যারা আসো এদের সংখ্যাই কিন্তু বেশি, এদেরকে অনেক হার্ডওয়ার্কিং হতে হয়। তো ও যদি 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে শেষ করে ফেলে, তুমি সময় দিবে 8 ঘন্টা, তুমি সময় দিতে হবে।
তুমি চেষ্টা করবে তুমি সময়টা বাড়িয়ে তুমি কীভাবে ওই অধ্যায়টা 2-3বার রিভিশন দিতে পারো, তখন তুমি ইনশাআল্লাহ তুমিও ভালো করবা। এবং তুমি যখন এই ফরম্যাট দিয়ে আগাবা, 1 মাস ধরে আগাবা, তারপরে তুমি দেখবা যে তোমার তুমিও কিন্তু একটা ভালো লাইনে চলে আসছো। আর যদি যে ভালো স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট, সে একবার পরে পারে, কিন্তু সে দেখা গেছে তাই একবার পরে খামখেয়ালি করতে করতে 1 মাস পার করে দিছে, 2 নম্বর মাসে গিয়ে সে দেখলো খামখেয়ালি করতে করতে পড়া জমে গেছে, তখন কিন্তু দেখা যায় ওই ভালো স্টুডেন্টের চান্স মিস হয়। আর এই হার্ডওয়ার্কিং যে স্টুডেন্টটা ছিল ওর আলহামদুলিল্লাহ চান্স হয়ে যায়। এই জন্য তোমাদের সবাইকে আমি বলবো যে রেগুলারিটি মেনটেন করাটা শিখতে হবে। রেগুলারিটি অর্থাৎ তোমার রেগুলার যে পড়াশোনা আছে, রেগুলার পড়াশোনা বলতে কিন্তু শুধু অধ্যায়টা একবার পড়া না ভাইয়া। রেগুলার পড়াশোনা বলতে ওই অধ্যায়টা শেষ করে ওই অধ্যায়টা রিভাইজ করতে হবে ভাইয়া। আমি বারবার বলছি দাগ আনলাইন রিভিশন দিতে হবে। তুমি যদি দাগ আনলাইন রিভিশন দিতে পারো ইনশাল্লাহ তুমি ভালো করবা। আগে পড়ে একবার রিভিশন দেওয়া। তো এই জন্য ভালো ক্লাস প্রয়োজন, যেন তুমি ইনশাল্লাহ ক্লাসের মধ্যেই ম্যাক্সিমাম পড়া একবার ভালো করে পড়তে পারো, তখন তুমি বাসায় পড়ার সময়টা অনেক ভালো পাবা। বুঝতে পারছো সবাই? আচ্ছা, সো আমি শুরু করি ইনশাল্লাহ আমাদের জৈব রসায়নের প্রথম পর্ব। যে কথাগুলো বলছি এগুলো লাইফ রিলেটেড অ্যান্ড ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর স্টার্টিং পারপাস। মানে আমাদের যে কোনো অ্যাডমিশন পিরিয়ড যে ব্যাচেরই হও, যেই টার্গেটে আগাও না কেন, তোমাদের সবারই আসলে আগাইতে গেলে, শুরু করতে গেলে এই ধরনের একটা ফেজ থাকা প্রয়োজন। তো এই জন্য আসলে আমরা এইভাবে আগাচ্ছি যেন প্রত্যেকটা স্টুডেন্টেরই যেন আসলে এটা হেল্প হয়। কারণ আলটিমেটলি সে বুঝতে পারবে যে আমার এই সময় কীভাবে আগানো প্রয়োজন, আমি কীভাবে আগালে ভালো হয়। এবং এক্ষেত্রে যেটা হয় অ্যাডমিশনে সবাই অনেক ক্ষেত্রেই ডিমোটিভেটেড হয়ে যায় বিভিন্ন ফেজে গিয়ে, ওটা যেন তুমি ওভারকাম করতে পারো সেটা টার্গেট থাকতে হবে। খেয়াল করে দেখো, ফার্স্টে জৈবযোগের মধ্যে কিছু জিনিস আসছে তুমি অলরেডি খুবই ভালো করে জানো। গত ক্লাসে কোষ রসায়নের ক্লাসে আমি কিছু জিনিস পড়াইছিলাম, যা খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল আমি আজকের প্রশ্ন দিয়েছিলাম কোষ রসায়নের পরীক্ষায় যে 4টা মৌল আছে যেগুলো মোটামুটি সবচেয়ে বেশি আমরা সব জায়গায় আমরা পাই। সো যাই হোক, এরকম 4টা মৌল ছিল CHON, কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন, এই 4টা ছিল। তো যাই হোক, আমরা এখানে জৈবযোগের মধ্যে কার্বন হাইড্রোজেন যদি থাকে আমরা বলি কার্বোহাইড্রেট। সেই কার্বোহাইড্রেটের পাশাপাশি আরও অনেকগুলো মৌল যুক্ত হতে পারে, সেটা আসলে কোনো ফিক্স না যে 2-3টা মৌল, অনেকগুলো মৌল আছে। তো এই জন্য ওগুলো একদম ঠোঁটস্থ করতে হবে না, আমাদের পড়তে হবে যে স্পেশাল যে কাঠামোগুলো আছে। ধরো থায়োফিন, ওখানে ওই এক্সট্রা মৌল কোনটা আছে, পাইরোল, ওখানে এক্সট্রা মৌল কোনটা আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের বাইরে, ওগুলো আমাদেরকে পড়তে হয়। ঠিক আছে? সো আমাদের এখানে জৈবযোগে মূলত আমরা কার্বনের সাথে মেইনলি হাইড্রোজেন তো থাকবেই, অক্সিজেন থাকেই, সাথে নাইট্রোজেন খুবই কমন। নাইট্রোজেন তো আমি তোমাকে আগেও বলছিলাম, এটা মনে রাখার জন্য কার্বন হাইড্রোজেন অক্সিজেন 3টা হচ্ছে গ্লুকোজের কাঠামো। সাথে পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটা থাকে সে নাইট্রোজেন গ্যাস। সো এটা ইনশাল্লাহ মনে থাকবে তোমার। সালফার, ফসফরাস, হ্যালোজেন তো সবাই জানো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই হ্যালোজেনগুলো কিন্তু আমরা জৈবযোগে পড়ি, তোমরা অলরেডি পড়েছো, সামনে ইনশাল্লাহ পড়বা। খুবই ইম্পর্টেন্ট 2টা বিজ্ঞানী এখানে আছে, একজন হচ্ছে বার্জিলিয়াস, একজন হচ্ছে ফ্রেডরিক উহলার। বার্জিলিয়াস হচ্ছে তিনি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, নামকরণ করছেন জৈবযোগ অজৈবযোগ নামকরণ করেছেন। এই যে জৈবযোগ অজৈবযোগ এই যে নামকরণটা তিনি করেছেন বার্জিলিয়াস। এবং তার একটা বিখ্যাত মতবাদ আছে প্রাণশক্তি মতবাদ। তাহলে বিজ্ঞানী বার্জিলিয়াসের বেলা আমরা 2টা জিনিস দেখলাম, একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জৈবযোগে যে অধ্যায়টা আমরা পড়ছি, এই জৈবযোগ অধ্যায়ের নামকরণ করছে কে? বিজ্ঞানী বার্জিলিয়াস। সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া, এই বার্জিলিয়াসের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা বলছি, প্রাণশক্তি মতবাদ। তাহলে প্রাণশক্তি মতবাদ কে দিয়েছেন? উত্তর হচ্ছে বার্জিলিয়াস। এই 2টা গেল। নেক্সট, তাহলে জৈবযোগের নামকরণ করেছেন বার্জিলিয়াস, তাহলে আবিষ্কার করেছেন কে? ফ্রেডরিক উহলার। ফ্রেডরিক উহলার, এই যে দেখো, এই যে ফ্রেডরিক উহলার, তিনি হচ্ছে জৈবযোগের আবিষ্কারক। তাহলে আমরা 2টা বিজ্ঞান এখানে পড়লাম। অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানাইড দ্রবণ উৎপন্ন হয়েছে। খেয়াল করে দেখো, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইডের বিক্রিয়া তৈরি হয়েছে অ্যামোনিয়াম সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইড পরবর্তীতে বিন্যস্ত হয়ে প্রথম ইউরিয়া তৈরি হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈবযৌগ কোনটা? ইউরিয়া। তাহলে ফ্রেডরিক উহলার তিনি আসলে ওই ইউরিয়া টার্গেট করে আগান নাই, বিক্রিয়া করতে গিয়ে হয়ে গেছে। সো যাই হোক, পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈবযৌগ কোনটা? ইউরিয়া। এবং আবিষ্কার করেছেন কে? এই যে ফ্রেডরিক উহলার, তিনি আসলে করতে গিয়ে ইউরিয়া তৈরি হয়ে গেছে। এই ফ্রেডরিক উহলারকে বলা হয় জৈব রসায়নের জনক, ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। ওকে, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়েছে। এই বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা আসতে পারে ফ্রেডরিক উহলার প্রথম পরীক্ষাগারে কোন 2টি যৌগ নিয়ে কাজ করেছেন? এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইড। ওকে, এবং উৎপন্ন যৌগটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। পরবর্তীতে সেই অ্যামোনিয়াম সায়ানাইড বিন্যস্ত হয়ে পুনর্বিন্যাস হয়ে ইউরিয়া নামক জৈব যৌগ তৈরি হয়েছে। ওকে, তাহলে আমরা খেয়াল করব, এই যে ফ্রেডরিক উহলার তিনি কাজ করেছেন অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সাথে লেড সায়ানাইড দ্রবণ নিয়ে। কারণ লেড সায়ানাইড বলো অ্যামোনিয়াম ক্লোরাইড বলো, 2টা আসলে আমরা এই যৌগগুলো খুব কমনলি পরীক্ষায় এমসিকিউতে পাই যে ফ্রেডরিক উহলার কোন 2টা যৌগ নিয়ে কাজ করেছেন। একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, একটা লেড সায়ানাইড। তৈরি হয়েছে কি? তৈরি হয়েছে ইউরিয়া। হ্যাঁ, ফার্স্টে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়েছিল, এই 2টা যৌগের বিক্রিয়া করেই কিন্তু ইউরিয়া তৈরি হয় না, তৈরি হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। পরবর্তীতে সেটা উত্তপ্ত করার কারণে পর বিন্যস্ত হয়ে সেটা ইউরিয়া নামক যৌগ তৈরি করেছে।
তাহলে খেয়াল করে দেখো, প্রথম প্রশ্ন তোমাদেরকে ভাগ করে ফেলি যে প্রাণশক্তি মতবাদ কে দিয়েছেন? প্রাণশক্তি মতবাদ কে দিয়েছেন? তাহলে প্রথম প্রশ্ন ভাগ করে ফেললাম যে প্রাণশক্তি মতবাদ কে দিয়েছেন। উত্তর করে ফেলো সবাই। প্রাণশক্তি মতবাদ দিয়েছেন বিজ্ঞানী বার্জিলিয়াস। প্রাণশক্তি মতবাদ দিয়েছেন বিজ্ঞানী বার্জিলিয়াস। সেকেন্ড প্রশ্ন, জৈব রসায়নের জনক কাকে বলা হয়? জৈব রসায়নের জনক, ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি কে? ফ্রেডরিক ওহলার। ফ্রেডরিক ওহলার। যারা পেরেছো ভেরি গুড, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে ইনশাল্লাহ পারবা। ফ্রেডরিক ওহলার। ওকে, আচ্ছা থার্ড প্রশ্ন করে ফেলি। খেয়াল করে দেখো, জৈব যৌগের নামকরণ করেছে কে? জৈব যৌগের নামকরণ, এখন দেখো যে বার্জেলিয়াস ও কিন্তু জৈব যৌগেরও নামকরণ করেছে, আবার অজৈব যৌগের নামকরণও করেছে। তো বার্জেলিয়াসের কথা আমরা উত্তর মনে রাখবো। ফ্রেডরিক ওহলারের বেলায় আমরা শুধুমাত্র আবিষ্কারক দিয়ে মনে রাখবো, যে আর বাকি মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই বার্জেলিয়াস আমাদের এখানে অ্যান্সার। খেয়াল করে দেখো নেক্সট প্রশ্ন, যে পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটি? পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটি? উত্তর করো ভাইয়াকে। পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটি? পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটি? ভেরি মাচ ইম্পর্টেন্ট। পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, ফ্রেডরিক ওহলার পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ তৈরির সময় প্রথম কোন যৌগটি উৎপন্ন করেছিলেন, বা তিনি যখন বিক্রিয়া করেছিলেন প্রথম কোন যৌগটি তৈরি হয়েছিল? প্রথম কিন্তু ইউরিয়া তৈরি হয় নাই। আমি আবারও বলছি, প্রথমে কিন্তু ইউরিয়া তৈরি হয় নাই। প্রথমে কিন্তু তৈরি হচ্ছিল অ্যামোনিয়াম সায়ানাইড। পরবর্তীতে অ্যামোনিয়াম সায়ানাইডটা যখন উত্তপ্ত করা হয়, এটা পুনর্বিন্যাস হয়ে উত্তপ্ত করা অবস্থায় সেটা তৈরি হয় ইউরিয়া। ওকে, তাহলে আমরা এই বিষয়টা একটু খেয়াল করব। যদি বলা হয় প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটা, তাহলে সেটা উত্তর হচ্ছে ইউরিয়া। অন্যথায় আমরা এভাবে আগাবো। আচ্ছা, এবার আসি, এই জায়গাটা তোমাদের পুরাতন বইগুলোতে নাই, নতুন বইগুলোতে আছে। অনেকের কাছে নতুন বইগুলো আছে, তো তোমরা ছিল পাবা। তোমাদের যেই এডিশনে তোমরা পড়াশোনা শুরু করেছো ওই এডিশনে এটা আছে, প্যারা নেই, পারবা এটা। খেয়াল করে দেখো, আমাদের এখানে কিছু মৌল আছে প্রকৃতিতে, যে মৌলগুলো পাওয়া যায়। প্রকৃতিতে আসলে এই পর্যন্ত কতগুলো মৌল পাওয়া যায়? স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রকৃতিতে মৌল পাওয়া যায় 90টি। এই 90টির মধ্যে 1/3, 1/3, 90টার মধ্যে 1/3, 1/3 হচ্ছে স্থায়ী মৌল। কিন্তু স্থায়ী মৌল একটা সংখ্যা লেখা আছে, এই যে 30টা কাছাকাছি, আসলে 30টা কাছাকাছি হচ্ছে 27টি স্থায়ী মৌল। তাহলে খুবই ইম্পর্টেন্ট, যদি পরীক্ষা আসে প্রকৃতিতে প্রাপ্ত মোট মৌল সংখ্যা কয়টা, তাহলে প্রকৃতিতে প্রাপ্ত মৌল সংখ্যা হচ্ছে 90টি। এর মধ্যে স্থায়ী মৌল হচ্ছে 27টি। এর মধ্যে 27টা হলো স্থায়ী। তাহলে প্রকৃতিতে আমরা মৌল পাই টোটাল 90টা, এর মধ্যে স্থায়ী মৌল হচ্ছে 27টা। এবার আসি, এখানে খুবই ইম্পর্টেন্ট, এই 27টা মৌলকে কয়েকটা ভাগে ভাগ করছে। ফার্স্ট অফ অল, বিল্ডিং ব্লক এলিমেন্টস। আমরা তোমাদেরকে এর আগেও বলছি, আমাদের বডিতে এই প্রোটিন বলো, শর্করা বলো, এরপরে ধরো লিপিড বলো, এই প্রত্যেকটা মূল কাঠামোতে যে কয়েকটা এলিমেন্টস মাস্ট থাকে, এরা হচ্ছে বিল্ডিং ব্লক। তারাই আসলে ওই কাঠামোটা মেনলি তৈরি করে। এই বিল্ডিং ব্লক এলিমেন্ট হচ্ছে 4টা। কারা কারা? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এটা আমি তোমাদেরকে এর আগে পড়াইছি, তো তোমরা এভাবে ইনশাল্লাহ পারবা। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, চন। যদি কেউ মনে রাখতে চাও চন দিয়ে মনে রাখতে পারো। বাট বেসিক্যালি আমি তোমাকে আগেও বলেছি যে এটা আমরা কীভাবে মনে রাখবো, যে কোনো আমাদের যে মূল স্ট্রাকচারগুলো আছে, ধরো শর্করা, ধরো আমিষ, লিপিড, এই যে মূল স্ট্রাকচারগুলো আছে, এরা সবার মধ্যে বলছিলাম গ্লুকোজের কথা চিন্তা করবা। গ্লুকোজের যেরকম C6H12O6, সেই হিসেবে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এর পাশাপাশি তুমি তোমাকে বলছিলাম, আমরা যখন প্রোটিন পড়ি, প্রোটিনের মধ্যে কিন্তু অ্যামাইনো অ্যাসিড আছে, রাইট? অ্যামিনমূলক নাইট্রোজেন। তো এটা আরও ইজিলি মনে রাখা যায়, প্রকৃতিতে আমাদের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাস আছে তার নাম হচ্ছে নাইট্রোজেন। কত পার্সেন্ট? এটা অলমোস্ট 78%-এর মতো। তাহলে এই নাইট্রোজেনকে আমরা এখানে বসাবো। ওকে, তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই 4টা হচ্ছে প্রকৃতিতে আমাদের বিল্ডিং ব্লক এলিমেন্ট হিসেবে আমরা কাউন্ট করবো। 27টা মৌলের মধ্যে 4টা গেল। ওকে, নেক্সট, ফাংশনাল মেজর এলিমেন্ট, অর্থাৎ এদের ফাংশনাল এলিমেন্ট কেন বলছে? এই 7টা হচ্ছে আমাদের বডির বিভিন্ন ফাংশনের সাথে জড়িত। একটু পরে এখানে আছে। তো আমাদের বডির যেমন ধরো ক্যালসিয়াম, তুমি পড়ছো, ক্যালসিয়ামের কয়েকটা মার্কা মারা প্রশ্ন হচ্ছে এরকম, যে ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, ক্যালসিয়াম হচ্ছে পেশি সংকোচনে সহায়তা করে, এমনকি ইম্পালস, নার্ভ ইম্পালসের জেনারেশনও ক্যালসিয়াম আছে। সো এই বডির বিভিন্ন ফাংশনে এর, ম্যাগনেশিয়াম আমাদের বিভিন্ন এনজাইমের পার্ট আছে, সোডিয়াম পটাশিয়াম তো আমাদের বডির একদম, আমরা যদি ইলেকট্রোলাইট করি বা আমরা খনিজ লবণের টেস্ট করি, সোডিয়াম পটাশিয়ামকে রাখতেই হয়, কারণ সোডিয়াম পটাশিয়াম পাম্প আমাদের বডিতে খুবই ইম্পর্টেন্ট। সোডিয়ামের ব্যালেন্স ইম্পর্টেন্ট, পটাশিয়ামের ব্যালেন্স ইম্পর্টেন্ট। একটু উল্টাপাল্টা হলেই, যেমন পটাশিয়াম, এটার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া ব্যাহত হতে পারে, একটু উল্টাপাল্টা হলেই সমস্যা, 3.5 থেকে 5 লেভেল। সো এই যে এগুলো হচ্ছে আমাদের বডির ফাংশনাল মেজর এলিমেন্ট, কারণ এগুলো বেশি পরিমাণে লাগে এবং এগুলো আমাদের বডির বিভিন্ন ফাংশনে অংশগ্রহণ করে। সো এই উপাদানগুলো তুমি দেখলে একটু খেয়াল করো, সোডিয়াম, পটাশিয়াম খুবই কমন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, এটাকে দাগ দিয়ে রেখো, অনেকে ফসফরাসটা একটু ভুলে যায়। সালফার, ক্লোরিন, দাগ দাও ক্লোরিন, খুবই ইম্পর্টেন্ট।
কারণ এই ক্লোরিন এবং ফসফরাস সালফার এই লাস্টটা এই তিনটাই মূলত পাল্টে দেয়, বুঝছো? এই তিনটাই সবাই পাল্টে দেয়, ফসফরাস, সালফার, ক্লোরিন। ওকে, তাহলে আমরা পাকিস্তান সুপার লিগ দিয়ে মনে রাখতে পারি, তারপর ইনশাল্লাহ এমনি পারবা। পিএসসি তো আমরা জানি, পিএসসি আমাদের খুবই কমন, পাবলিক সার্ভিস কমিশন, যাই হোক পিএসসি, এই পিএসসি দিয়ে আমরা ইনশাল্লাহ মনে রাখতে পারি, যেখানে এগুলো তো পারবাই, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই চারটা কারো ভুল হয় না। ভুল হয় যেটা এই পিএসসি দিকে, ফসফরাস, সালফার, ক্লোরিন, এই তিনটা দেখা যাবে পাল্টে অন্যগুলো দিছে। তো এগুলো তো কাছাকাছি, আয়রনে তো কাছাকাছি, ম্যাঙ্গানিজ তো কাছাকাছি, এগুলো গিয়ে ভুল হয়। এটা খেয়াল করবা, এখানে ফসফরাস, সালফার, ক্লোরিন এই তিনটা কিন্তু ফাংশনাল মেজর এলিমেন্টস। সব মিলিয়ে মোট ফাংশনাল এলিমেন্ট আছে 7টা। এখন কীভাবে মনে রাখবা? ফাংশনাল মেজর এলিমেন্ট মানে অবশ্যই দরকার এবং এটা আমাদের বডি ফাংশন করে। এখন তুমি আমরা বলো, আমাদের বডি যে ফাংশন করে সপ্তাহে 1 দিন 2 দিন নাকি 7 দিনই করে? ভাইয়া সপ্তাহে 7 দিনই করে। সো ফাংশনাল মেজর এলিমেন্ট হচ্ছে 7টা। ওকে, সপ্তাহে আমরা 7 দিনে আমাদের বডিতে এই ফাংশনগুলো অ্যাক্টিভ থাকে। সো মনে রাখবা ফাংশনাল মেজর এলিমেন্ট কয়টা আছে? ফাংশনাল মেজর এলিমেন্ট আছে 7টা। ওকে, ভুলার সুযোগ নাই, ইনশাল্লাহ কেউ ভুল করবে না। ফাংশনাল ট্রেস এলিমেন্ট, ট্রেস মানে খুবই অল্প পরিমাণে লাগে, অল্প পরিমাণে লাগলেও এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, যেমন ধরো আয়রন কি খুবই ইম্পর্টেন্ট, হিমোগ্লোবিনের মধ্যে আছে এবং সেটা আমাদের অক্সিজেন পরিবহন করে। সো বুঝতে পারছো, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এগুলো সংখ্যা 16টা, মানে অনেকগুলো, কিন্তু এগুলো অল্প পরিমাণে লাগে, বাট দে আর অলসো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ট্রেস মানে অল্প পরিমাণে লাগে না যেমন লাগে, অল্প পরিমাণে থাকলেও এটা ইম্পর্টেন্ট। তাহলে 16টা আছে, বাকি যেগুলো আছে। তাহলে আমরা ইনশাল্লাহ পারবো, সবাই খেয়াল করে দেখি, আমি উত্তর করি, প্রশ্ন জিজ্ঞাসা করি, তোমরা উত্তর করে দেখো। ফার্স্ট অফ অল ভাইয়া, আমাদের ফাংশনাল, প্রথম প্রশ্ন তো অলরেডি বলছি, দাও বিল্ডিং ব্লক এলিমেন্ট। আমাদের বিল্ডিং ব্লক এলিমেন্ট কারা কারা? সবাই আমাকে কমেন্টে জানাবা। বিল্ডিং ব্লক এলিমেন্ট 4টা আছে, সেই 4টা কোনগুলো? বিল্ডিং ব্লক এলিমেন্ট অর্থাৎ প্রোটিন, শর্করা, লিপিড, যে মেইন যে গ্রস স্ট্রাকচারগুলো আছে, এগুলো মেইনলি তৈরি হয় এই 4টা মৌল দিয়ে। তাহলে এই বিল্ডিং ব্লক এলিমেন্ট 4টা যে আছে, ওরা কারা কারা একটু ভাইকে উত্তর করবা। তাহলে বিল্ডিং ব্লক এলিমেন্ট যে 4টা আছে, দে আর কার্বন, দে আর হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, খুবই সিম্পল। এখন এই প্রশ্নটা করে আমি সামনে চলে যাচ্ছি, 2টা প্রশ্ন করবো। একটা হচ্ছে ফাংশনাল মেজর এলিমেন্ট কয়টা? এটা কারে ভুল হবে না, কারণ আমি যেহেতু বলে দিছি আমাদের বডি সপ্তাহে কয় দিন ফাংশন করে ওটা মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে, 7 দিনই ফাংশন করে চলমান। তাহলে ফাংশনাল মেজর এলিমেন্ট হচ্ছে 7টি, এবং এই 7টার মধ্যে এগুলো সহজ, যে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো 4টা খুবই কমন। বাট ভুল হচ্ছে যেগুলো, সেটা আমরা একটা ছোট একটা পয়েন্ট দিয়ে মনে রাখছি, পিএসসি, ফসফরাস, সালফার, ক্লোরিন। এখানে কিন্তু ক্লোরিন, আবার কার্বন ভাইবো না, কার্বন তো উপরে চলে গেছে। ফসফরাস, সালফার এবং ক্লোরিন, পিএসসি দিয়ে আমরা মনে রাখবো, তাহলে ভুল হবে না। ওকে, আর বাকি যেগুলো আছে এগুলো ট্রেস এলিমেন্ট, যেমন এখানে ট্রেস এলিমেন্ট যে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এগুলো খুব কমন, কোবাল্ট, নিকেল, ইনশাল্লাহ পারবা। আচ্ছা, খেয়াল করে দেখি 16টা আছে তো, অনেক মূল্য, ওগুলো আমরা এত সবগুলো পড়তে যাই না। এখন দেখো, এই যে ফাংশনাল মেজর এলিমেন্ট বলছি, এদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকে, কম পরিমাণে কোনটা থাকে? বলছিলাম না, একটা আয়রনের কথা বলছি, এটা মোটামুটি সব জায়গায় কাজে লাগে। যেমন রক্ত জমাট বাঁধতেও কাজে লাগে, ওই এলিমেন্টটা দেখা গেছে শুধু রক্ত জমাট না, সাথে যে তোমার নার্ভের যে কন্ডাকশন সেখানেও কাজে লাগে, পেশির সংকোচন ওখানেও কাজে লাগে। সেই উপাদানটা কোনটা? সবাই আমাকে জানায় দাও কমেন্ট সেকশনে, যে আমি একটা আয়রনের কথা বলছি, সে সব জায়গায় কাজে লাগে। এবং আমাদের বায়োলজি বইয়ের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু যখন আমাদের কোনো একটা আয়ন জানতে চাই, বুঝছো, ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর হচ্ছে ক্যালসিয়াম। এটা অলরেডি মেডিকেলে আসছে এর আগে। তো বুঝতেই পারছো, তাহলে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে লাগে কোনটা? ক্যালসিয়াম। এই যে সবচেয়ে বেশি হচ্ছে লাগে ক্যালসিয়াম, 2%-এর মতো, 2% সবচেয়ে বেশি ক্যালসিয়াম। আর একদম লাস্টে কোনটা পড়ছি? পিএসসি, ক্লোরিন। একদম লাস্টে কোনটা ছিল? ক্লোরিন, তাই না? একদম লাস্টে যেরকম আমরা সিরিয়ালে ক্লোরিন পড়ছি, পিএসসি, লাস্টে ক্লোরিন, এখানে ক্লোরিনের পরিমাণও সবচেয়ে কম, 0.14%। সবচেয়ে কম থাকে ক্লোরিন। ওকে, আচ্ছা, নেক্সট চলে আসি আমরা। এখানে আর তেমন কিছু নাই, এখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, আমরা একটু দেখি। এখানে ক্লোরিন হচ্ছে হ্যালোজেন, আমরা সবাই জানি। এখানে আমাদের একমাত্র হ্যালোজেন আছে, যেটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা আমাদের মেজর মিনারেলস, একটাই আছে হ্যালোজেনের মধ্যে, ক্লোরিন। অলরেডি বলছি, পিএসসি দিয়ে মনে রাখবা, পিএসসির সি দিয়ে হচ্ছে ক্লোরিন, শেষ। এবার আসি, খেয়াল করে দেখো, ক্ষারীয় মৃত্তিকা, এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো যে ক্ষারধর্মী, এটা আমার মনে হয় না কারো জানার বাকি আছে। কারণ তোমরা জানো ক্যাটায়ন যারা, ধাতুরায়ন যারা আছে, ধাতুরায়নগুলো একটু ক্ষারধর্মী হয়, এরা পানির সাথে বিক্রিয়া করে কিন্তু ক্ষার তৈরি করে। যেমন ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয়। সো ধাতুর যে আয়নগুলো আছে, পজিটিভ যে চার্জগুলো আছে, ধাতুর আয়নগুলো আছে, এরা সবাই ক্ষারধর্মী, এটা আমরা জানি। কারণ এরা, তুমি প্রত্যেকের সাথে ওএইচ যুক্ত করতে পারবা, হাইড্রোক্সিলান যুক্ত করতে পারবা, তুমি বুঝতে পারতেছো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুমি চাইলে অ্যাড করতে পারবা। ওকে, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারধর্মী। এবার আসি ভাই, খেয়াল করে দেখো, এই যে বল, মানে ক্যালসিয়ামের আসলে ভূমিকা অনেক, অস্থি এবং দাঁতের গঠন তুমি সবাই জানো, অস্থি এবং দাঁত দুইটাই শক্ত শক্ত, তাই না? তাহলে শক্ত কাঠামো, আমরা সবাই তো বলি হাড্ডি কিছু হইলে বলি ক্যালসিয়ামের সমস্যা হয়েছে, ক্যালসিয়াম কম, দুর্বল লাগলে বলি ক্যালসিয়াম কম। সো অস্থি এবং দাঁতের গঠনে ক্যালসিয়াম। এবং আরেকটা জিনিস তোমাকে একটু বলে দিই, বলো তো, ক্যালসিয়াম শোষণে ভূমিকা পালন করে কোন ভিটামিন?
আমাদের অন্ত্রে আমরা যখন খাবার খাই ক্যালসিয়ামটা তো অ্যাবজর্ব হয়, তাই না? ক্যালসিয়ামটা শোষণ হয়। এই ক্যালসিয়ামের শোষণে বা অ্যাবজর্পশনে কাজ করে কোন ভিটামিন, এটা উত্তর করার চেষ্টা করো সবাই। ক্যালসিয়ামের অ্যাবজর্পশন, ক্যালসিয়াম শোষণে অন্ত্রে ভূমিকা পালন করে কোনটা, দেখি পারো কিনা। মনে রাখবে বলছিলাম শুধু ক্যালসিয়াম খালি কিন্তু হবে না, ক্যালসিয়ামের সাথে অবশ্যই তোমার লাগবে ভিটামিন ডি। কি লাগবে? ভিটামিন ডি। সো ক্যালসিয়ামের অ্যাবজর্পশনে ভূমিকা পালন করে ভিটামিন ডি। তোমার বডিতে ক্যালসিয়াম কম আছে, তুমি ক্যালসিয়ামের ট্যাবলেট খাচ্ছ, কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি আছে, ওটা তুমি খেয়াল করো নাই। সো তুমি আলটিমেটলি ক্যালসিয়াম খেয়ে লাভ নাই, কারণ ওটা তো ভিটামিন ডি তো কাজ করছে না। সো আলটিমেটলি ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হবে না। এই জন্য আমরা যে ক্যালসিয়ামের ট্যাবলেটগুলো খাই, ওখানে ভিটামিন ডি সহ যে মিক্স আছে ওটাই দেওয়া হয়। ক্যালবোডি বা এই ধরনের যে ওষুধগুলো আছে ডি সহ থাকে। সালফার থাকে প্রোটিনে। সালফার খুবই ইজি, প্রোটিনের মধ্যে আছে, এবং প্রোটিনের যেই আমরা অনেকগুলো স্ট্রাকচার পড়ি, যেমন সিস্টিন বলছিলাম না, ওখানে সালফার ছিল মনে আছে? সিস্টিন দুইটা সহ আছে, সালফার আছে। ওকে, পারবেন ছিল। ফসফরাস তো নিউক্লিক অ্যাসিডে থাকে, সবাই জানো। নিউক্লিক অ্যাসিডের মধ্যে ফসফরাস আছে। ওই যে আমরা পড়েছি যখন নিউক্লিক অ্যাসিড যখন তৈরি হয়, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, ওখানে ফসফেট থাকে, তাই না? নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট যুক্ত হয়েই তো নিউক্লিওটাইড হয়। তাহলে এই যে ফসফেট তো অবশ্যই ওখানে আছে, এখানেও আছে। তো চর্বিতে কোষ তরলে ফসফেট রূপে থাকুক, ফসফেট অনেকভাবে থাকতে পারে। আচ্ছা, ট্রেস এলিমেন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্টস যারা কম পরিমাণে আছে, এখন কমের মধ্যেও তো একটু বেশি কম আছে, রাইট? ধরো একটা 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 স্কুলের মধ্যে বা কলেজের মধ্যে স্টুডেন্ট আছে মনে করো 2000, হ্যাঁ, ওদের মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন আছে। আবার আরেকটা স্কুলে বা একটা কলেজে স্টুডেন্ট আছে মনে করো 20 জন, ঠিক আছে, ওরা কম আছে, কিন্তু তাদের মধ্যেও তো আছে যে একজন বেশি মেধাবী, কম মেধাবী, রোল 1, রোল 20 এরকম ভাগ করে দেওয়া আছে। ওকে, তাহলে খেয়াল করে দেখো মাইক্রোনিউট্রিয়েন্ট যারা আছে এদের মধ্যে সবচেয়ে বেশি থাকে আয়রন। এটা ভুলার কোনো সুযোগ নাই, খুবই ইম্পর্টেন্ট। কারণ ভাই অলরেডি বলছি, হিমোগ্লোবিন ফর্মেশনে রক্তের মধ্যে হিমোগ্লোবিন লাগবে না? লাগবে তো। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকতে হবে না? আরবিসির তো হিমোগ্লোবিন ক্যারি করে, তাই না? এটার কারণে তো রক্তের রং লাল, আমরা সবাই পড়েছি। হিমের মধ্যে লৌহ আছে, সবাই পারি আমরা। তাহলে এই লৌহ তো বুঝতেই পারতেছো রক্তের মধ্যে, ঠিক আছে, কম পরিমাণে আছে, কিন্তু এত কমও তো না। আমাদের আরবিসি তো অনেক থাকে। সো কম্পারেটিভলি যারা মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, যারা আমাদের বডিতে ট্রেস এলিমেন্টে আছে, মানে যারা আসলে খুবই অল্প পরিমাণে লাগে, যে 16টা মৌল, এদের মধ্যে হাইয়েস্ট পজিশনটা ধরে রেখেছে আয়রন। এদের মধ্যে হাইয়েস্ট পজিশনে আছে আয়রন, এবং এটার এটা লেখা আছে মোট বায়ু অনুভরের মাত্র 0.005% পরিমাণটা পড়তে পারো। এটা অলরেডি বলেছি যে হিমরূপে থাকে। ওকে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক কিছু পড়েছি। চলো আমি একটু তোমাকে প্রশ্ন করি, তুমি পারো কিনা। ফার্স্ট অফ অল ক্যালসিয়ামের আমাদের যারা অলরেডি বলে দিচ্ছি, ক্যালসিয়াম হচ্ছে সবচেয়ে বেশি থাকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আমার প্রশ্ন হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ কত? আমাকে বলতে পারবা ক্যালসিয়ামের পরিমাণ কত? সবচেয়ে বেশি ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে ক্যালসিয়াম। ক্যান ইউ টেল মি দ্য পার্সেন্টেজ? ক্যালসিয়াম কত পরিমাণে থাকে? হ্যাঁ, অলরেডি কয়েকজন ভিটামিন ডি উত্তর করছিল, ভেরি গুড। ক্যালসিয়াম কত পরিমাণে থাকে? উত্তর হচ্ছে ভাইয়া ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 2%, রাইট? আচ্ছা, এখন বলো মাইক্রোনিউট্রিয়েন্টস যারা আছে বা ট্রেস এলিমেন্টের যে 16টা আছে, এদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন মূলটি থাকে? ট্রেস এলিমেন্ট বা কম পরিমাণে মানে আমাদের বডিতে কম পরিমাণে বাট ইম্পর্টেন্ট অবশ্যই, তাই না? যদি আয়রন না থাকলে, হিমোগ্লোবিন যদি না হইতো, অক্সিজেন কি বডিতে পরিবহন হতো না। সো কম পরিমাণে আছে, বাট দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোনটা সেটা? সর্বাধিক পরিমাণে আছে কমের মধ্যে, সেটা হচ্ছে আয়রন। ওকে, ভেরি 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 ইম্পর্টেন্ট। এখন আমাকে তোমরা বলো যে সালফারকে আমরা মূলত আমাদের বডির কোন খাদ্য উপাদানের মধ্যে বা কোন স্ট্রাকচারের মধ্যে আমরা সালফার পেতে পারি? শর্করা, আমিষ নাকি স্নেহ? নর্মালি কোনটার মধ্যে আমরা সালফার পাবো? বেসিক্যালি আমরা সালফার পেতে পারি প্রোটিনের মধ্যে। ওকে, আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের মধ্যে খেয়াল করো, নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে কোন ম্যাক্রো উপাদান? আর অনেকগুলো আছে, নাইট্রোজেনও কিন্তু ওখানে আছে। তারপর আমাদের প্রশ্ন হচ্ছে, ধরো অপশন আছে ফসফরাস, সালফার, ক্লোরিন, কোবাল্ট। তাহলে উত্তর করো নিউক্লিক অ্যাসিডের মধ্যে কোন ম্যাক্রোনিউট্রিয়েন্টটা আছে, বা কোন ফাংশনাল যে মেজর এলিমেন্টটা আছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কোনটা আছে? ভাই আমরা সবাই জানি নিউক্লিক অ্যাসিডের মধ্যে ফসফরাস থাকে। সো তুমি টেনশন অ্যান্সার করতে পারবা। এখানে আমাদের ফসফরাস খুবই ইম্পর্টেন্ট, নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট যুক্ত হয়েই কিন্তু নিউক্লিওটাইড হয়। ওকে, আচ্ছা, চলে আসি আমরা এখানে। আমাদের কার্বনের এই যে জৈব যৌগের সংখ্যা অনেক অনেক বেশি, 80 লক্ষেরও বেশি। এটা আমরা পরে বক্সে আছে। আর অজৈব যৌগের সংখ্যা মাত্র 1 লাখের মতো, খুবই কম, তাই না? তো জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, প্রায় 80 লাখ, 80 প্লাস, মানে 80 লক্ষ প্লাস এ প্লাস পেয়ে গেছে। তাহলে এই যে জৈব যৌগ এ প্লাস পেয়ে গেল 80 লক্ষের বেশি, এটার কারণ কি? কার্বনের অনেকগুলো স্পেশাল ক্ষমতা, এটা হচ্ছে তার মূল কারণ। এখন এটা তোমরা কেমিস্ট্রি জৈব যৌগ যখন পড়ছো, শুরুতে এটা পড়ছো। ফার্স্ট অফ অল কার্বনের একটা ক্ষমতা আছে, কার্বনের সাথে যুক্ত হয়ে 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 লম্বা চেইন তৈরি করতে পারে। আমরা এটাকে বলি কেটিনেশন। কি বলি? এই যে কেটিনেশন, এই কেটিনেশনের ফলে কার্বনের একটা বিশাল সক্ষমতা আছে, সংখ্যা সহ লম্বা চেইনের মতো করতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে
অনেকগুলো কার্বন একসাথে যুক্ত হতে পারে, আমরা বলি ক্যাটেনেশন। সেকেন্ড সমানুতা, আমাদের এখানে কিন্তু জৈব যৌগের মধ্যে সমাণু অনেক বেশি সম্ভব। সমাণু কীরকম? সমাণু আমরা সবাই জানি একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। যেমন দেখো অ্যালকোহলের সমাণু হচ্ছে ইথার, মানে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন এবং বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। কিছু কমন বৈশিষ্ট্য তো অবশ্যই থাকবে, বাট বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। তাহলে অ্যালকোহলের সমাণু হচ্ছে ইথার। আবার ধরো অ্যালডিহাইড, খুবই কমনলি আমরা পড়ি, অ্যালডিহাইডের সমাণু কোনটা? অ্যালডিহাইডের সমাণু হচ্ছে কিটোন। অ্যালডিহাইডের সমাণু কোনটা? অ্যালডিহাইডের সমাণু হচ্ছে কিটোন। তাহলে অ্যালকোহলের সমাণু হচ্ছে ইথার, অ্যালডিহাইডের সমাণু হচ্ছে কিটোন। তাহলে আলহামদুলিল্লাহ এগুলো হয়ে গেছে, এগুলো হচ্ছে সমানুতা। তো যেহেতু সে সমানুতা প্রদর্শন করে, অনেক সমাণু আছে, তো এই জন্য আমরা এটা ভালোই ফোকাস দেই, কারণ এই সমানুতার কারণে যৌগের সংখ্যা অনেক বেড়ে গেছে। নেক্সট, জৈব যৌগে পলিমারকরণ। ভাই আমরা জানি জৈব যৌগে অনেক পলিমার হয়। কীরকম? ধরো ইথিনের পলিমারই কিন্তু পলিথিন। ভিনাইল ক্লোরাইড, এটা পলিমার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এই পলিমারকরণটা একদম লাস্টের টপিক, বাট খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইথিনের পলিমার পলিথিন, ভিনাইল ক্লোরাইডের পলিমার পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি আমরা বলি, পিভিসি পাইপ আমরা ইউজ করি, তাই না? পিভিসি পাইপ দেখবে লেখা আছে বিভিন্ন পাইপের গায়ে পিভিসি পাইপ। হ্যাঁ, এগুলো আমরা বর্তমানে বাসাবাড়ি তৈরিতে ইউজ করি। তাহলে এগুলো আমাদের সব পলিমারকরণের কারণে অনেক নতুন অনেক যৌগ তৈরি করা সম্ভব হয়েছে। শুধু ইথিন ছিল একটা, কিন্তু যখন ইথিনগুলোকে তুমি পাশাপাশি একসাথে অনেক ইথিন যুক্ত করে দিছো একটা সুন্দরভাবে বিভিন্ন প্রভাবক তাপমাত্রা চাপের মাধ্যমে, তখন সে একটা নতুন একটা স্ট্রাকচারে সে কনভার্ট হয়েছে, নতুন একটা বৈশিষ্ট্য সম্পন্ন, তার নাম হয়ে গেছে পলিথিন। তাহলে এই যে পলিমারকরণের ফলে তৈরি হয়েছে। তাহলে পরীক্ষা কীভাবে আসে আমি তোমাকে বলি। এখানে প্রশ্ন আসে জৈব যৌগের প্রাচুর্যের কারণ 3টি, পরীক্ষা ডিরেক্টলি আসতে পারে। প্রাচুর্যের কারণ কয়টি বলা হয়? 3টি। নেক্সট, কোনটি বা কোনটি নয়। এবং এটাও তোমাকে বলছি, যখন 3টা অপশন পাশাপাশি থাকবে, ওখানে স্যারদের একটা পছন্দের জায়গা হচ্ছে যে কোনটি নয় দিয়ে প্রশ্ন করা। তাহলে 3টা তো আছেই, সাথে একটা স্যারদের অ্যাড করে দেয় এবং ওই অ্যাডটাও আশেপাশে থেকে করে দেয়। ঠিক আছে? তাহলে এই কোনটি নয় জাতীয় প্রশ্ন এখান থেকে আসতে পারে, যেহেতু 3টা দেয়া আছে। তাহলে একটা হচ্ছে ক্যাটেনেশন, আরেকটা হচ্ছে সমানুতা, আরেকটা হচ্ছে পলিমারকরণ। ওকে, তুমি যদি তারপরেও ভুলে যাও, তুমি কাপস দিয়ে মনে রাখতে পারো, কাপস। ওকে, কাপস, অনেকগুলো কাপস। জৈব যৌগে এত বেশি কেন? কারণ অনেক কাপস। তাহলে কতে ক্যাটেনেশন, পথে পলিমারকরণ, শতে সমানুতা। এটা দিয়ে তুমি চাইলে মনে রাখতে পারো 3টা কারণ। এখন বলতে পারে ভাই আমার এমনি মনে থাকে, মাঝে মধ্যে ছন্দ অনেকের লাগে না, অনেকের লাগে। কেন? এইটা মনে থাকলে দেখা যাবে তখন এমসিকিউ অ্যান্সার করতে গেলে নর্মালি তুমি যদি একটু মনে করে দাঁড়ানোর চিন্তা করো, অনেক সময় আমাদের 50 সেকেন্ড লাগে, কিন্তু অনেক সময় এগুলো পারলেন ছিল একদম ইজি। কাপস, জৈব যৌগ কেন বেশি আসছে? কারণ কাপ বেশি আছে, অনেক কাপস। ওকে, যেমন আর্জেন্টিনার এখন অনেকগুলো কাপ, ব্রাজিলের তো আরও বেশি কাপ, তো এরকম অনেক কাপস। তাহলে কত ক্যাটেনেশন, পথে পলিমারকরণ, শত সমানুতা। তখন অ্যান্সার করতে গেলে ওই এমসিকিউতে সময় লাগবে 20 সেকেন্ড 10 সেকেন্ড। তো ওই টাইম কনজিউমের জন্য আসলে আমরা এই ধরনের টেকনিকগুলো বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করি। ওকে, তাহলে কাপস দিয়ে আমরা মনে রাখতে পারবো এবং এমনি তুই পারবা। আচ্ছা, নেক্সট, কার্বনের তৈরিণাত্মকতার মান 2.5। এটা আমরা ওই মূলের পর্যাবৃত্ত ধর্ম অধ্যায়ে পড়ি, এটা এখান থেকে জরুরি কিছু না। কার্বন বন্ধন শক্তির মান, এটা রাসায়নিক পরিবর্তন অধ্যায় আছে, এখান থেকে পড়ে ফেলবা 347 কিলো জুল পার মোল। তাহলে কার্বনের তৈরিণাত্মকতার মানটাও ইম্পর্টেন্ট, আবার কার্বন বন্ধন শক্তির মানও ইম্পর্টেন্ট। বেসিক্যালি বন্ধন শক্তি যেগুলো আছে এগুলো রাসায়নিক পরিবর্তন অধ্যায় আছে, ওখান থেকে আমি তোমাদেরকে মূলত পড়াই। তো ওখান থেকে ইনশাল্লাহ আমি পড়াবো। হ্যাঁ, এই ক্লাসটা ইনশাল্লাহ আমি নিব। সো তোমরা ইনশাল্লাহ ওখান থেকে সকল বন্ধন শক্তি মুখস্থ করো, আমি মুখস্থ করাই দেবো ক্লাসে আমার টেকনিক দিয়ে। এটা প্যারা নাই, 347 খালি এটা পড়ে রাখতে পারো, তাহলে একটা কাজ একটু আগে গেলেও আর কি ভালো লাগবে। তো 347 কিলো জুল পার মোল। নেক্সট চলে আসি আমরা, এখানে তেমন কিছু লাগবে না। ফুলারিন্স, ভাই খেয়াল করে দেখো, ফুলারিন্স হচ্ছে আমাদের অনেকগুলো কার্বনের একটা বিশেষ রূপভেদ। অবশ্যই খেয়াল করে দেখো, আমরা এই যে বিশেষ ধরনের রূপভেদ আবিষ্কার করছে বিজ্ঞানের নাম অনুযায়ী, পড়ার কিছু নাই। খেয়াল করে দেখো, 30 থেকে 70টি কার্বন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। সমযোজী তো হইতেই হবে, কার্বন তো আয়নিক যৌগ তৈরি করবে না, কার্বন তো সমযোজী করবে, কারণ এটা অধাতু। এটা নিয়ে আলাদা করে পড়ার কিছু নাই। কার্বন করে 30 থেকে 70টা। এখন আসি ফুলারিন্স কাদেরকে বলবো। ফুলারিন্স কিন্তু সবাই না। খেয়াল করে দেখো, কয়েকটা কার্বন সংখ্যা তোমাকে মনে রাখতে হবে সিরিয়ালি। কীভাবে মনে রাখবে? দেখো, কার্বন 32, 32 পর 50, 60, 70, এরপর 10 করে বাড়তেছে, 40 কিন্তু নাই। পরীক্ষা তোমাকে অপশন এটা দিবে, নিচে কোনটি ফুলারিন্স নয়, কার্বন 40 লাগাই দিবে, 40 দেখানো যাবে না। ওকে, তাহলে 32, 50, 60, 70, 32, 50, 60, 70, তাহলে কোনটা ফুলারিন্স? 32, 50, 60, 70। ওকে, এদের মধ্যে কার্বন 60, যেটা 60, এটাকে বলা হয় বুকমিনিস্টার ফুলারিন বা বাকি বল। আবিষ্কারের নাম অনুযায়ী ভূগোলক আকৃতির গম্বুজের মতো লাগবে না, তুমি মনে রাখবা কার্বন 60কে বলা হয় বুকমিনিস্টার ফুলারিন বা বাকি বল। এখানে এই কার্বন 60 মানে কার্বন 60টা আছে, 12 করে ধরলে 6 12 72, 720। এই যে, তাহলে এটার আণবিক ভর হচ্ছে 720, আণবিক ভর 720। খুবই ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটা 5 স্টার, এই বুকমিনিস্টার ফুলারিন, এই যে যেটা বললাম আমরা, এখানে sp2 সংকরিত, sp2 সংকরিত, সংকরণ কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। sp2 সংকরিত মানে এখানে দ্বিবন্ধন আছে,
এখানে কি কয় বন্ধন আছে? দ্বিবন্ধন আছে। আমরা সবাই জানি দ্বিবন্ধন থাকলে sp2 সংকরণটা পসিবল, কারণ আরেকটা পি নাই, পি আরেকটা কেন নাই, সে দ্বিবন্ধনে অংশগ্রহণ করছে। ওকে, তাহলে sp2 হচ্ছে আমাদের এখানে সংকরণ। sp2 হচ্ছে একটা দ্বিবন্ধন থাকলে sp2, দুইটা দ্বিবন্ধন থাকলে মানে তিনটা যখন বন্ধন হয়ে যাবে তখন ওই এক্সট্রার জন্য আবার দুইটা। তো আমরা এটা পড়ি, আমরা অ্যালকেনের বেলা পড়বো। তাহলে অ্যালকিনের মতো কাঠামো, মানে sp2 সংকরণে এই কার্বন 60 বা বুকমিনিস্টার ফুলারিন আছে। তাহলে আমরা এখান থেকে এই বুকমিনিস্টার ফুলারিন বা এই ফুলারিন্সের এই পার্ট থেকে তোমাকে প্রশ্ন করব, সবাই একটু খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল, ফুলারিন্সের কার্বন সংখ্যা, মানে ফুলারিন্স কোনগুলো, কার্বন সংখ্যাটা আমাকে একটু বলো। কার্বন কত কত, সংখ্যাটা জাস্ট লিখো। ফুলারিন্সের মধ্যে কার্বন কত কত থাকে, মানে কয়টা কয়টা মিলে সম্ভব, কোনটা নিচে কোন কাঠামোটি ফুলারিন্স হওয়া সম্ভব, বা নিচে কোন কাঠামোটি ফুলারিন্স হওয়া সম্ভব না, এই প্রশ্নটার উত্তর তোমরা আমাকে করো। কত কত সম্ভব? 32, 40 কি আছে? 40 আছে? নাই। 40 কি আছে? নাই। 32, 50, 60, 70, 32, 50, 60, 70, 32, 50, 60, 70, শেষ ইনশাল্লাহ। ফাইন। নেক্সট ভাইয়া, কোনটাকে আমরা বুকমিনিস্টার ফুলারিন বলবো বা বাকিবল বলবো? কোনটাকে আমরা বুকমিনিস্টার ফুলারিন বা বাকিবল বলবো? 32-কে না 50-কে না 60-কে না 70-কে? কোনটা হচ্ছে বুকমিনিস্টার ফুলারিন বা বাকিবল? উত্তর হচ্ছে ভাইয়া বুকমিনিস্টার ফুলারিন বা বাকিবল হচ্ছে কার্বন 60। এই কার্বন 60 যে বুকমিনিস্টার ফুলারিন বাকিবল, এর আণবিক ভর কত? বুকমিনিস্টার ফুলারিন বা বাকিবল এর আণবিক ভর কত? এর আণবিক ভর হচ্ছে, আমরা যখন এটা গুণ করবো, 60টা আছে যেহেতু, 12 দিয়ে গুণ করলে 6 বার 72, 720। ওকে, এটা পারবা। এবারের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইনশাল্লাহ তোমরা সামনে পরীক্ষা পেতে পারো, সেটা বলে দিই। এটা হচ্ছে বুকমিনিস্টার ফুলারিনে আমরা কার্বনের কোন ধরনের সংকরণ দেখতে পাই? কার্বনের কোন ধরনের সংকরণ দেখতে পাই? আমি একটু এবার পড়াবো, হিরক গ্রাফাইট এগুলো পড়াবো, টেনশন করো না। হিরকের মধ্যে sp3 লিখে রাখতে পারো। হিরকের মধ্যে sp3 সংকরণ, গ্রাফাইটের মধ্যে sp2 সংকরণ। ওকে, এই জন্য গ্রাফাইট কিন্তু তড়িৎ পরিবাহী, কিন্তু হীরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। হিরকের মধ্যে একদম ফুল সম্পৃক্ত sp3, কিন্তু গ্রাফাইটের মধ্যে একটু গ্যাপ আছে, অসম্পৃক্ত কাঠামো sp2। যাই হোক, তাহলে আমরা বুকমিনিস্টার ফুলারিন তার মধ্যে কোন ধরনের সংকরণ দেখতে পাই? আমরা দেখতে পাই sp2 সংকরণ। তাহলে বুকমিনিস্টার ফুলারিনের মধ্যে আমরা কোন ধরনের সংকরণ দেখতে পাই? sp2 সংকরণ, ইনশাল্লাহ পারবো। এবার আসি সবচেয়ে কার্যকরী শর্ত লেখা আছে এখানে, একটু খেয়াল করে দেখো। এই যে কার্বন কার্বন বন্ধন শক্তি, এই লাইনটা খেয়াল করো। আমরা জানি বন্ধন শক্তির মান 347 কিলোজুল পার মোল, আমরা জানি। এত বন্ধন শক্তির পিছনে কারণ কি? অনেকগুলো কারণ আছে, তোমার পরীক্ষা লাগবে খালি একটা, সবচেয়ে কার্যকরী শর্ত কোনটা, এটাই পরীক্ষা আসতে পারে। যে সবচেয়ে কার্যকরী শর্ত হচ্ছে একটাই, তাহলে কার্বন কার্বনের মধ্যে যে এত বন্ধন শক্তি, কত মানটা? 347 কিলোজুল পার মোল, 347 কিলোজুল পার মোল, 347, 347 কিলোজুল পার মোল কার্বন কার্বন বন্ধন শক্তির মান। এত বেশি বন্ধন শক্তির পিছনে কার্যকরী শর্ত একটাই, কার্বনের সাইজ, পিচ্চি সাইজ, ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। এই যে এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী শর্ত, যে কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। এটা আসতে পারে যে কার্বন কার্বন বন্ধন শক্তির মান এত বেশি হওয়ার পেছনে, বা 347 কিলোজুল পার মোল এত হওয়ার পেছনে সবচেয়ে কার্যকরী শর্ত কোনটা? সবচেয়ে কার্যকরী শর্ত হচ্ছে কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ খুবই কম, এই ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, আচ্ছা ইনশাল্লাহ পারবো। নেক্সট চলে আসে সামনের দিকে। এই পারমাণবিক ব্যাসার্ধটা পড়ে রেখো, মানটা একটু পড়ো। হ্যাঁ, 0.077 ন্যানোমিটার, এই যে 0.077 ন্যানোমিটার, এই মানটা একটু পড়ো। মাঝে মধ্যে প্রশ্ন যদি তোমাকে এই যে ডেইলি এক্সামগুলোতে যদি প্রশ্ন কঠিন করতে চায়, তখন তোমাকে এই ধরনের প্রশ্ন দিতে পারে, তবে এই জন্য একটু পড়ে রাখা। তাহলে কার্বন কার্বন বন্ধন শক্তি মান পড়েছি 347 কিলোজুল পার মোল, আর কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ কত বললাম? 0.077 ন্যানোমিটার, 0.077 ন্যানোমিটার। ওকে, তাহলে কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ খুবই কম, কত? 0.077 ন্যানোমিটার। ওকে ইনশাল্লাহ। নেক্সট খেয়াল করে দেখো, এখানে সামান্যতা পড়ার কিছু নেই। আমরা পলিমারকরণটা যদিও আমরা পরে পড়বো, তারপর আমরা এখান থেকে একটা পড়ে ফেলে সমস্যা নাই, তো এই জন্য পড়ে ফেলবো, কারণ অনেকগুলো যখন একসাথে পড়বো, এর চেয়ে দুই একটা খুচরা খুচরা করে আগে পড়ে ফেললে ওই পড়াটা ইজি হয়। এখানে তাপমাত্রা মানটা লেখা আছে যে পলিথিন তৈরি যখন বিক্রিয়াটা হবে, এই পলিমারকরণ বিক্রিয়া, ইথিন থেকে যখন পলিথিন হবে, তখন সেখানে তাপমাত্রা কত, চাপ কত, প্রভাবক কত, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে এই পলিমারকরণ বিক্রিয়ায় পলিথিন যখন তৈরি হবে, এটা খুবই সহজ, তো এই মানটা আমরা জন্য আগেই পড়ে ফেলতেছি। এখানে তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, বাট 3 স্টার ইম্পর্টেন্ট, হচ্ছে প্রভাবক। এই যে প্রভাবক কি দেখছো, খেয়াল করছো প্রভাবকটা কি আছে? প্রভাবক এই যে একটা আনকমন, যারা আগে দেখো না তারা তো বুঝবা, যারা আগে পড়ছে তো ভেরি গুড। এই পলিথিন তৈরিতে প্রভাবক কিন্তু অক্সিজেন। তাহলে পলিথিন তৈরিতে প্রভাবক কোনটা? অক্সিজেন। ওকে, ওকে,
তাহলে পলিথিন তৈরিতে প্রভাবক কোনটা? অক্সিজেন। ফাইন। আচ্ছা, এটা উত্তর করো তো, কোন জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করা হয়? অপশন কোনটা হবে? ABCD, কোনটা হবে বলো? কোন জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে প্রস্তুত করা হয়? একটা কথা বলে দিই, কেমিস্ট্রির ক্ষেত্রে এই যে কালো যে বক্সগুলো আছে একদম মাস্ট মাস্ট। কেমিস্ট্রির প্রশ্ন অনুশীলনী থেকে বিগত বছরগুলোতে ভাই অনেকবারই বলে আসছি, বিগত বছরগুলোতে কেমিস্ট্রি এবং ফিজিক্সের প্রশ্ন অনুশীলনী থেকে 70-80% মতো কমন চলে আসে। এখন আমরা গত বছর ধরো দেখছি কমন আসছে, এর আগের বছর আসছে। এখন আমরা কেন তাহলে আসলে প্রিপারেশনটা ভালো করে নেওয়ার চেষ্টা করি? কারণ ভাই এই যে এগুলো নিয়ে এত আলোচনা হয়, যদি এবার এই অনুশীলনী থেকে প্রশ্ন না করে, তখন তুমি কি এটা নিয়ে রিস্ক নিবা না? তাহলে তো সবাই শুধু অনুশীলনে পড়ে যেত। এবং তুমি যদি এই ধরনের ভিতরের এমসিকিউগুলো ক্লিয়ার না করে অনুশীলনী পড়ো, তুমি কিন্তু পারবা না। এটা কিন্তু হয়, কারণ অনুশীলনী সব তুমি মুখস্থ করতে পারবা। অনুশীলনে কি 5টা 10টা এমসিকিউ, 100-200 করে এমসিকিউ আছে, তো সব তো মুখস্থ করা যায় না। তখন অপশনগুলোর মধ্যে পরীক্ষা হলে গিয়ে ঠিকই প্যাচ তৈরি হয়। এই জন্য কনসেপ্টটাও একটু ক্লিয়ার রাখতে হবে, নাহলে তুমি আটকে পড়ে যেতে পারো। ওকে, তাহলে প্রভাবক হচ্ছে অক্সিজেন ও পলিথিন তৈরিতে। প্রশ্নটা কি করছিলাম, এটা কোন জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে প্রস্তুত করা হয়? পরীক্ষাগারে প্রথম প্রস্তুত করা হয় ইউরিয়ার সংখ্যা হচ্ছে এইটা, NH2CO NH2, এই হচ্ছে ইউরিয়া। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। ভেরি গুড, যারা উত্তর করতে পারছো ভেরি গুড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোই পড়া হয়েছে। এখন একটা প্রশ্ন করে উত্তর করো ভাইয়া, পলিথিনের মধ্যে ভাইয়া পলিথিন তৈরিতে কোন প্রভাবক প্রয়োজন, বা পলিথিন তৈরিতে কোন প্রভাবক ব্যবহৃত হয়? পলিথিন তৈরিতে কোন প্রভাবক ব্যবহৃত হয়? উত্তর করে দাও, পলিথিন তৈরিতে কোন প্রভাবক ব্যবহৃত হয়? পলিথিন তৈরিতে কোন প্রভাবক? উত্তর হচ্ছে পলিথিন তৈরিতে আমরা যে প্রভাবকটা ব্যবহার করি সেটা হচ্ছে অক্সিজেন, তাই না? একটা আনকমন, তো এই জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পলিথিন তৈরিতে আমরা যে প্রভাবক ব্যবহার করি এটা হচ্ছে অক্সিজেন। এবার একটু আগের জায়গায় আসি, দেখি তোমাদের ছিল মনে আছে কিনা। কার্বনের ক্ষুদ্র, মানে এই যে বন্ধন শক্তি এত বেশি হওয়ার পেছনে কারণ হচ্ছে তোমরা জানো, ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ ছোট হওয়ার কারণে। আমার প্রশ্ন হচ্ছে এই কার্বনের যে ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, ওইটার মান কত? কাদের মনে আছে দেখি। ন্যানোমিটারে আমরা মানটা বলছি, ন্যানোমিটার, খেয়াল করবা এককটা কিন্তু দেখতে হবে, এককটা কিসে আছে? ন্যানোমিটারে আছে। তো মানটা যা আছে দেখি তোমরা পারো কিনা। কার্বনের বন্ধন শক্তির মান তো মনে আছে? তো লিখো, কমেন্ট করো, কার্বন বন্ধন শক্তির মান কত, দেখি তোমাদের মনে আছে কিনা। দুইটা প্রশ্ন একটু রিক্যাপ করলাম। কার্বন বন্ধন শক্তির মান কত? কার্বন বন্ধন শক্তির মান কত ভাইয়া? কার্বন বন্ধন শক্তির মান। এর আগের প্রশ্নটা হচ্ছে কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ। দুইটা প্রশ্ন করছি। তাহলে কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 0.077 ন্যানোমিটার, 0.077 ন্যানোমিটার। আর কার্বন বন্ধন শক্তির মান কত? কার্বন বন্ধন শক্তির মান 347 কিলোজুল পার মোল। 347 কিলোজুল পার মোল। ওকে, ইনশাল্লাহ আমরা আশা করি পারবো। এই যে একজন কিন্তু ভুল করছো, 0.77 না রে ভাইয়া, 0.077, জিরোটা একটু খেয়াল রাখো, ন্যানোমিটারে বলছি। ওকে, এটা কিন্তু চেঞ্জ করে অন্যান্য ফর্মেটে আসতে পারে, তো অন্যান্য এককগুলো তোমরা ট্রান্সফার করা তো অলরেডি আশা করি পারো। তারপর ইনশাল্লাহ আমি দেখাবো সামনে, আমার কেমিস্ট্রি ম্যাথ ক্লাস আছে, পরিমাণগত রসায়নে ম্যাথ আছে, ওগুলো যখন দেখাবো তখন এগুলো একদম ইজি হয়ে যাবে। এই যে বিভিন্ন এককে চেঞ্জ করা, বিভিন্ন দশমিকের হিসেব নিকাশ, এগুলো চেঞ্জ, কোনো ঝামেলাই হবে না। তুমি জাস্ট এখনকার পড়াটা এখন আমার সাথে পড়ো, আবার যখন আমি ওই অধ্যায় পড়াবো, ওই অধ্যায়ের পড়াটা আমার সাথে পড়বা, তখন দেখবো ওই অধ্যায় ইজি হয়ে গেছে। ওভারঅল দেখবেন ইনশাল্লাহ তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে। ওকে, চলো ভাই খেয়াল করে দেখো, জৈব যৌগ অজৈব যৌগ তো এগুলো খুব সিম্পল কথাবার্তা। আমরা জৈব যৌগ জানিস প্রধানত সমযোজী বন্ধন দ্বারা জৈব যৌগ গঠিত হয়। সমযোজী হওয়া ছাড়া উপায় নেই, কারণ এগুলো সবই হচ্ছে অধাতু। সো অধাতুর মধ্যে তো আমরা সমযোজী বন্ধন পাই, আর এখানে আমরা আয়নিক যৌগে, আমরা অজৈব যৌগের বেলা আয়নিক সমযোজী সবই পাইতে পারি। তো জৈব যৌগ যারা আছে এরা অধাতু, যেহেতু নিম্ন গলনাঙ্ক নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, আর ওখানে ওদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হইতে পারে। মনে রাখবা স্যারদের কেমিস্ট্রি থেকে প্রশ্ন করার সময় একটা জায়গায় একটু এফেকশন বা একটু টান বেশি থাকে, যেটা সোডিয়াম। মানে কেন জানো, বুঝছো? বইয়ের যত জায়গায় সোডিয়াম আছে স্যারদের খুব টানে, কারণ মেডিকেল সায়েন্সে যে বিভিন্ন রকমের খনিজ লবণ আছে এর মধ্যে সোডিয়াম খুব ইম্পর্টেন্ট। আর কেমিস্ট্রিতে কেন যেন স্যাররা সোডিয়াম রিলেটেড প্রশ্নগুলো প্রতি বছরই 1-2টা প্রশ্ন দেয়। তো এই জন্য সোডিয়ামের যত এমসিকিউ আছে খুব ভালো করে পড়তে হবে। যেমন দেখো এখানে লেখা আছে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801°C, খুবই ইম্পর্টেন্ট। এই সোডিয়াম হওয়ার কারণে এর ইম্পর্টেন্স বেড়ে গেছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801, এটা পড়তে হবে। হ্যাঁ, এখান থেকে বেনজোইক অ্যাসিডটা পড়তে পারো 121, মিথানল 65, এটা আমাদের পরেও আছে। বেনজোইক অ্যাসিড খুবই কমন, এটা তুমি এই মিথানল দুইটাই খুবই কমন, তুমি পরীক্ষায় দেখবা বিভিন্ন জায়গায় এমসিকিউতে আসছে। বিশেষ করে বেনজোইক অ্যাসিডটা বেশি কমন, হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট।
তাহলে বেনজোয়িক অ্যাসিডের গলনাঙ্ক 121, মিথানল 65, সোডিয়াম ক্লোরাইড 801। এখন এটা তোমার একবার পড়লে জীবনে পারবে না, এটা জানা কথা। এটা আলতু বলতে কথা বলে লাভ নেই। তোমাকে এটা কি করতে হবে, খাতার মধ্যে লিখতে হবে। খাতার মধ্যে লিখতে হবে, তুমি এটা মানে কয়েকবার লিখে আনছিলে মনে রাখবে। একবার ধরো আমি লিখি, দেখো ধরো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, সোডিয়াম ক্লোরাইডের মান পড়ছি আমরা 801 ডিগ্রি সেলসিয়াস, 801, এই যে 801 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা নেক্সট, এবার দেখো বেনজোয়িক অ্যাসিডের গলনাঙ্ক কত। বেনজোয়িক অ্যাসিড, খেয়াল করে দেখো, বেনজোয়িক অ্যাসিড। এখন বলতে ভাই আপনি কেন লিখতেছেন, কারণ আমি লিখতেছি তোমাকে দেখানোর জন্য যে কীভাবে মনে রাখতে হয়। তুমি বাসার মধ্যে এভাবে লিখবা, খাতার মধ্যে রাফ খাতা রাখবা, তাহলে এগুলো ভুল হবে না। মানুষ যখন লিখে ওই পড়াটা বেশি মনে থাকে। সব তো লিখবা না, অন্তত সংখ্যাগত যে মানগুলো আছে এগুলো লিখবা। তাহলে বেনজোয়িক অ্যাসিডের গলনাঙ্ক হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস, 121, খুবই কমন একটা মান, তাই না? আচ্ছা, এবার মিথানল। মিথানলের স্ফুটনাঙ্ক কত, খেয়াল করো, মিথানলের কিন্তু গলনাঙ্ক না, এটা স্ফুটনাঙ্ক। মিথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস। এই তিনটা মান যে আমি লিখছি, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার এটলিস্ট কিছুদিন বেশি মনে থাকবে। তো তোমরা যখন ইনশাল্লাহ লিখবা তখন তোমাদের এটা বেশি আত্মস্থ হবে, এটাই কিন্তু নিয়ম। বুঝতে পারছেন? সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801, বেনজোয়িক অ্যাসিড 121, মিথানল 65। ঠিক আছে, ইনশাল্লাহ গেল। তো এগুলো পড়ার কিছু নাই। জৈব দ্রাবকে স্বাভাবিক, জৈব দ্রাবকে দ্রবণীয় হবে, অজৈব দ্রাবক, এগুলো পড়ার কিছু নাই। চলো সে পরে খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, জৈব যৌগগুলা দহনের পরে পোড়াইছো মানে পোড়াই দিচ্ছ, শেষ, কোনো অবশেষ থাকে না, একদম শেষ। যেমন মিথেনকে যদি তুমি পূর্ণ দহন করো, পূর্ণ দহন বলতে একদম অক্সিজেন দিয়ে বিক্রিয়া। মিথেনকে যখন তুমি পূর্ণ দহন করবা, একদম অক্সিজেন দিয়ে বিক্রিয়া করবা, তখন একদম ফুল কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হবে। মিথেনের পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কিন্তু তুমি যদি মিথেনকে পূর্ণ দহন না করে ভাইয়া আংশিক দহন করো, তখন সেখানে তৈরি হবে বিষাক্ত কার্বন মনোক্সাইড। এটা আরও খারাপ। ওকে, তাহলে পূর্ণ দহনে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, আর আংশিক দহনে তৈরি হবে কার্বন মনোক্সাইড। এটা একটু খেয়াল করবা। আর অজৈব যৌগের বেলায় আসলে অবশ্যই থাকবে, মানে এগুলো সমস্যা নেই। এটা সাধারণত জ্বললেও অবশিষ্ট থাকে। কিন্তু জৈব যৌগগুলো জ্বলে যায়। তুমি এই বিক্রিয়াটা চিন্তা করলেই বুঝবা, এটা খুবই কমন বিক্রিয়া। মিথেন বিক্রিয়া করছে, অক্সিজেন দিয়ে তুমি জ্বালাচ্ছ, দহন বিক্রিয়া করছো, পূর্ণ দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আর আংশিক দহনের ফলে কার্বন মনোক্সাইড তৈরি হয়। আর এত তড়িৎ অপরিবাহী হবে, তড়িৎ অবিশ্লেষণ, জৈব যৌগ, এগুলো পড়ার কিছু নাই। 80 লক্ষের উপরে 80 লক্ষ প্লাস বলছি। তো জৈব যৌগের যে বিক্রিয়াগুলো তোমরা ইন্টারে পড়ছো, মানে বেশ জটিল বিক্রিয়া, তাই না? সোডিয়ামের বিক্রিয়া ধর কি সহজ, সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে, এই সেই অনেক একটু সহজ, জাস্ট বসাই দিলে হয়ে যাচ্ছে। জৈব যৌগের মধ্যে কত কাহিনী, এর অক্সিজেন ওর কাছে যায়, এই বন্ধন এদিকে আসে, ওর কার্বন ওর কাছে চলে যায়, মানে কত কাহিনী, তাই না? জটিল বিক্রিয়া। সো জটিল বিক্রিয়া এবং স্লো, স্বাভাবিক জটিল বিক্রিয়াগুলো স্লো হবেই। তো জৈব যৌগের বিক্রিয়াগুলো জটিল এবং স্লো বা মন্থর গতির হয়। এবার ছেলে খেয়াল করো, আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগে চলে যাচ্ছি। এখান থেকে প্রশ্ন হয়, কিন্তু এই প্রশ্নগুলো উল্টাপাল্টা পড়া যাবে না, টেকনিক দিয়ে ইনশাল্লাহ আমাদের পড়তে হবে। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো ভাইয়া, মুক্ত শিকল। ওকে, দুই প্রান্ত পরস্পর যুক্ত না, বুঝলাম। দুই প্রান্ত পরস্পর যুক্ত না, আমরা এদেরকে বলি মুক্ত শিকল জৈব যৌগ, বুঝলাম। যে দুই প্রান্ত যুক্ত না, আমরা এদেরকে বলি মুক্ত শিকল জৈব যৌগ। এবার খেয়াল করে দেখো, এলিফিটিক জৈব যৌগ মানে মুক্ত শিকল বা এলিফিটিক কারা, এগুলো হচ্ছে আমরা যেগুলো জৈব যৌগ বলতে অ্যালকেন বলতে আমরা যেগুলো চিনি, এই যে প্রোপেন, বিউটেন, নর্মাল যে আমরা অ্যালকেনগুলোকে চিনি, এরাই মুক্ত শিকল, এরাই মুক্ত শিকল যৌগ। এবার আসি, এই যে এলিফিটিক এই যে যৌগগুলো আছে, এদেরকে কার্বন সংখ্যা ভিত্তিতে সম্পৃক্ত অসম্পৃক্ত, একদম জৈব যৌগে বেসিক কথাবার্তা। সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, তোমরা সবাই জানো, সব সিগমা একক সিগমা বন্ধন, একক বন্ধন থাকলে সিগমা বন্ধন। এই কেবল একক সিগমা বন্ধন থাকলে আমরা বলি সম্পৃক্ত, যেমন অ্যালকেন, খুব সবাই জানি এটা। অ্যালকেনের মধ্যে হচ্ছে একক সিগমা বন্ধন আছে। আর যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে তখন আমরা বলি অসম্পৃক্ত, রাইট? যখন কাঠামোতে, এই কাঠামোতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে তখন আমরা এটাকে বলি অসম্পৃক্ত কাঠামো। এগুলো ইনশাল্লাহ পারা জিনিস, সহজ জিনিস, এগুলো সমস্যা করার কিছু নাই। তো অসম্পৃক্ত কাঠামো সবাই জানি, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে। এখন দ্বিবন্ধনের বেলায়, ত্রিবন্ধনের বেলায় তোমরা এটা জানো তো, ধরো একটা জায়গায় দুইটা বন্ধন আছে, একটা হচ্ছে সিগমা বন্ধন আর বাকি যত আছে সব পাই বন্ধন হবে। দ্বিবন্ধনের বেলায় একটা সিগমা, তাহলে আরেকটা পাই। কিন্তু যখন তুমি ত্রিবন্ধন চিন্তা করবা ভাইয়া, যখন তুমি ত্রিবন্ধন চিন্তা করবা, তখন একটা হবে সিগমা বন্ধন আর বাকি দুইটা হবে পাই বন্ধন, তাই না? তাহলে সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে একটা। দ্বিবন্ধন বলো আর ত্রিবন্ধন বলো, সিগমা বন্ধন কিন্তু একটাই, আর বাকি যেগুলো থাকবে সব হচ্ছে পাই বন্ধন। ওকে, খুবই সহজ, তুমি যৌগগুলো চিনো। বদ্ধ শিকল কাঠামো আমরা পড়ার দরকার নাই, কি পড়বো আমরা দেখো। বদ্ধ শিকলের মধ্যে আমরা মূলত চিনতে হবে যৌগগুলোকে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, এগুলো চিত্র থেকে প্রশ্ন হয় যে কোন কাঠামোটা আছে, কার্বন মানে সিএইচও বা নর্মাল কার্বন হাইড্রোজেন অক্সিজেন বাদে অন্য কোন পরমাণুটা আছে, যে এক্সট্রা যে পরমাণুটা আছে এটাকে আমরা বলি হ্যাটারা পরমাণু। হ্যাঁ, জিজ্ঞাসা করবে হ্যাটারা পরমাণু কোনটা আছে। তো এটা আমাদের জানতে হয়। ফার্স্ট অফ অল বদ্ধ শিকল আমরা কিছু জিনিস দেখে বুঝতে পারবো, যেমন সাইক্লো আছে মানে চক্রাকারে আছে, এটা নিয়ে আর পড়ার কিছু নেই, সাইক্লো মানে চক্রাকারে আছে। বেনজিন যে বদ্ধ শিকল, বাংলাদেশে কে না জানে, মানে কেমিস্ট্রির যা ন্যূনতম কেমিস্ট্রি সি জানে সে এটা জানে বেনজিন বদ্ধ শিকল। ইথিলিন অক্সাইড, এটা কিন্তু খেয়াল করতে হবে, এটা অনেকে প্যাস লাগে, এটা কিন্তু প্যাস লাগে। খেয়াল করে দেখো ইথিলিন অক্সাইড, এই যে ইথিলিন অক্সাইড
কার্বন কার্বন দুইটা, দুই কার্বন দেখে ইথিলিন আর অক্সাইড, এই যে চক্রাকারে আছে। এটা অপর নাম খুবই ইম্পর্টেন্ট, ইপক্সি ইথেন। এটার অপর নাম খুবই ইম্পর্টেন্ট, ইপক্সি ইথেন। এখন এখানে কি আসতে পারে, এটা আসলে সম্ভাবনা একটু কম, কারণ লেখায় আছে অক্সাইড, তো অক্সিজেন তো থাকবেই। ইপক্সি ইথেন, অক্সিজেন আছে, কোনো টেনশন নেই, চক্রের মধ্যে অক্সিজেন আছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ভাই, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। থায়োফিন, থায়ো মানে সালফার, থায়ো মানে সালফার, এই যে তার মানে এখানে সালফার হচ্ছে হ্যাটারো পরমাণু, এখানে সালফার হচ্ছে হ্যাটারো পরমাণু, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে কার্বন হাইড্রোজেন বাদেও সালফার আছে, এখানে যেমন কার্বন হাইড্রোজেন বাদে অক্সিজেন আছে, বাট এই অক্সিজেনটা হচ্ছে ওই যেহেতু নামের মধ্যে অক্সাইড লেখা আছে, ইপক্সি অক্সিজেন আছে, ইপক্সি অক্সি বা ইথিলিন অক্সাইড, অক্সাইড এই অক্সো ওয়ার্ডটা আছে, সো ইট ইজ গুড, এটা পারবা, এটা এমনি পারবা। কিন্তু থায়ো মানে কি, থায়ো মানে সালফার, এটা দিয়ে মনে রাখতে হবে। থায়োফিনের ক্ষেত্রে, থায়োফিনের ক্ষেত্রে হ্যাটারো পরমাণু কোনটা, উত্তর হচ্ছে সালফার। ওকে, তাহলে থায়োফিনের ক্ষেত্রে হ্যাটারো পরমাণু কোনটা, উত্তর হচ্ছে ভাইজান সালফার। মনে থাকবে? আচ্ছা, আশা করছি ইনশাল্লাহ মনে থাকবে। তাহলে থায়োফিনের ক্ষেত্রে হ্যাটারো পরমাণু কোনটা, উত্তর হচ্ছে ভাইজান সালফার। থায়োফিন, থায়ো মানে সালফার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা আসি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ইথিলিন অক্সাইড, এটা কিন্তু দেখলে কিন্তু একটু এলিফিটি এলিফিটি মনে হয়, সরি এটা কিন্তু তোমার নর্মালি মুক্ত শিকল বলে মনে হয়, কিন্তু এটা কিন্তু বদ্ধ শিকল কাঠামো, এটা একটু খেয়াল রাখো, নাহলে কিন্তু এটা কিন্তু পরীক্ষায় বদ্ধ শিকল দিয়ে আসতে পারে। আচ্ছা, এলিসাইক্লিক অ্যারোমেটিক, এটা পড়ার কিছু না, এলিসাইক্লিকের মধ্যে সাইক্লো ওয়ার্ডটা আছে, সাইক্লো সাইক্লো এগুলো আছে। আর অ্যারোমেটিক মানে হচ্ছে বেঞ্জিন কাঠামো থাকবে, তোমরা সবাই জানো এই যে বেঞ্জিন কাঠামো আছে, বেঞ্জিন, ফেনল, নেফথেলিন, নেফথেলিনের সংকেত C10H8, ইম্পর্টেন্ট। হ্যাঁ, ন্যাফথলিনের মধ্যে বেঞ্জিন বলয় কটা আছে, দুইটা বলয়, এই যে একটা দুইটা বলয়, ওকে, দুইটা বেঞ্জিন বলয় আছে ন্যাফথলিনের মধ্যে, C10H8 সংকেত পারলে এনে পারা যায়। আচ্ছা, এবার হ্যাটারোসাইক্লিক যৌগগুলো খুবই ইম্পর্টেন্ট, এখানে কোনটা হ্যাটারো মৌল আছে জানতে হবে, চলো দেখি আমরা হ্যাটারো মৌল কোনটা আছে এটা জানতে হবে, খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল ইথিলিন অক্সাইড, ইউ ক্যান সি অক্সিজেন, এটা ইজি। এবার দেখো থায়োফিন, বুঝলাম থায়ো মানে কি বলো, থায়োফিনে হ্যাটারো পরমাণু কোনটা বলো দেখি, পারো কিনা। থায়োফিনের মধ্যে হ্যাটারো মৌল কোনটা, দেখি পারেন কিনা। থায়োফিনের মধ্যে হ্যাটারো মৌল কোনটা ভাইজান, থায়োফিনের মধ্যে হ্যাটারো পরমাণু কোনটা? এই লাইভ দিতে করে দুষ্টু বাচ্চারা, লাইভে একটা রিয়েক্ট দিতে কি হয় বুঝলাম না, একটা রিয়েক্ট দিতে না, কালকে ক্লাস নিয়ে দিই মা, এরা লাইভ করে, লাইভের মধ্যে রিয়েক্ট দেয় না, রিয়েক্ট না দিলে তো কষ্ট লাগে। সবাই একটু আগে যারা যারা ক্লাস করতে সবাই একটু রিয়েক্ট দিবা, ল্যাপটপ দিবা। লাইক দিলে আমার পছন্দ হয় না, আমি যারা লাইক দিয়ে কাউ পছন্দ করি, কেন জানি না আমি, মানে আমার সাইকোলজিক্যালি যারা লাইক দেয় আমাদের পছন্দ করি না, বিশ্বাস করো। যারা ছবি টবিতে লাইক দেয় আমি দেখতেই পারি না, বাট এই জন্য সবাই লাভ দিবা, জোর করে লাভ আদায় করে নিচ্ছি, জোর করে ভালোবাসা হয় না, কিন্তু রিয়েক্ট আদায় করা যায়। খেয়াল করে দেখো, তাহলে বললাম থায়ো, থায়ো মানে হচ্ছে সালফার, যারা পারছে ভেরি গুড। থায়োফিনের মধ্যে থায়ো মানে সালফার, সালফার থাকবে। আর হচ্ছে আর ফিউরান, পাইরোল, পিরিডিন, খেয়াল করে দেখো ফিউরানের মধ্যে অক্সিজেন আছে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবো ফিউরানের মধ্যে অক্সিজেন আছে। আর যে সকল কাঠামোতে প দিয়ে শুরু হয়েছে, এই যে প দিয়ে যারা শুরু হয়েছে, একটা হচ্ছে পাইরোল, একটা হচ্ছে পিরিডিন, যে সকল কাঠামো প দিয়ে শুরু হয়েছে এদের মধ্যে নাইট্রোজেন থাকবে, মনে রাখবা। যে সকল কাঠামো প দিয়ে শুরু হয়েছে হেটারোসাইক্লিক, ওদের বেলায় এই হ্যাটারো কাঠামো হিসেবে কোনটা থাকবে, নাইট্রোজেন। তো যাদের প দিয়ে শুরু হয়েছে ওদের মধ্যে হ্যাটারো কাঠামো কোনটা থাকবে, নাইট্রোজেন। ওকে, সো যে সকল কাঠামো প দিয়ে শুরু হয়েছে ওদের মধ্যে কোনটা থাকবে বলছি ভাইয়া, নাইট্রোজেন। ওকে, ইনশাল্লাহ পারবা। যে সকল কাঠামো প দিয়ে শুরু হয়েছে ওদের মধ্যে কি থাকে বলছি ভাইয়া, নাইট্রোজেন। ওকে, আচ্ছা, এবার খেয়াল করে তাহলে এখন জাস্ট আমরা একটু রিকেপ করি। ইপক্সি ইথেন, এর মধ্যে অক্সিজেন আছে, হ্যাটারো পরমাণু। ফিউরানের মধ্যে কোনটা, ফিউরান প দিয়ে শুরু হয় নাই, আবার থায়ো মানে সালফারও না, তাহলে কি আছে, অক্সিজেন। তাহলে ফিউরানের মধ্যে হ্যাটারো কাঠামো কোনটা, হ্যাটারো পরমাণু কোনটা? ফিউরানের মধ্যে হ্যাটারো পরমাণু হচ্ছে ভাইয়া, ভেরি গুড, ফিউরানের মধ্যে হ্যাটারো পরমাণু হচ্ছে অক্সিজেন। নেক্সট কথা হচ্ছে যে পাইরোল, পিরিডিন, এগুলোর মধ্যে হ্যাটারো কাঠামো কোনটা? তুই মনে রাখছো ভাই প এর কথা, প থাকলে এদের মধ্যে নাইট্রোজেন আছে, তাহলে পাইরোল, পিরিডিন এদের মধ্যে হ্যাটারো পরমাণু হচ্ছে নাইট্রোজেন। পাইরোল, পিরিডিন এদের মধ্যে হ্যাটারো পরমাণু কোনটা, নাইট্রোজেন। কার্বন হাইড্রোজেনের বাইরে এক্সট্রা হিসেবে কে আছে, নাইট্রোজেন। তাহলে প দিয়ে যাদের শুরু, পাইরোল, পিরিডিন, এদের মধ্যে হ্যাটারো কাঠামো কোনটা, নাইট্রোজেন। ওকে, ঠিক আছে, পারবেন ইনশাল্লাহ, ভেরি গুড। তাহলে যাদের তাদের নাম প দিয়ে শুরু এদের মধ্যে হ্যাটারো কাঠামো কোনটা, নাইট্রোজেন।
ওকে, ভেরি গুড। এবার একটু খেয়াল করে দেখো, পাইরোল এবং পিরিডিনের মধ্যে একটু কার্বন সংখ্যা পার্থক্য আছে কিন্তু, খেয়াল করো। পাইরোলের মধ্যে কার্বন কয়টা আছে খেয়াল করো। পাইরোল 1 2 3 4, চারটা কার্বন আছে, খেয়াল রেখো। আর পিরিডিন, পিরিডিন হচ্ছে পুরো বেঞ্জিনের মতোই, খালি একটা বেঞ্জিনের জায়গায় একটা কার্বনের জায়গায় নাইট্রোজেন চলে আসছে। বেঞ্জিনের 6টা কার্বন থাকার কথা, 1 2 3 4 5, ওর মধ্যে একটা কমে একটা নাইট্রোজেন আসছে, 5টা কার্বন আছে। এখানে কার্বন সংখ্যাটা খেয়াল রাখবা। পাইরোলের মধ্যে 4টা কার্বন, পিরিডিনের মধ্যে 5 কার্বন। হ্যাঁ, এটা ইনশাল্লাহ একটু দেখতে হবে, খেয়াল রাখতে হবে। এই চার্ট আমরা আলহামদুলিল্লাহ অলরেডি যা পড়ছি এনাফ, তুমি ইনশাল্লাহ পারবা। এই চার্ট আমাদের আলাদা করে পড়তে হবে না। আচ্ছা, এবার আসি আমরা সমযোজী বন্ধনের কথা লিখছি, এগুলো বাচ্চাগুলো পড়া। একক বন্ধন মানে অ্যালকেন, দ্বিবন্ধন মানে অ্যালকিন, ত্রিবন্ধন মানে ওই যে অ্যালকাইন, এটি বাচ্চা পড়া। এগুলো এগুলো বাচ্চা কাচ্চা পড়া পরে কষ্ট পেয়ে লাভ নেই। ওকে, ইনশাল্লাহ খেয়াল করো। এটা উত্তর করো তো, কোনটি বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ? উত্তর করো, কোনটি বিষমচাক্রিক? সেকেন্ড প্রশ্ন, সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যারোমেটিক। তাহলে একে তো বলছে বিষমচাক্রিক, আবার বলছে অ্যারোমেটিক। উত্তর করো। দুইটা কথা মাথায় রাখতে হবে। অ্যারোমেটিক মানে বেঞ্জিন বলয়ের কাহিনী আছে, রাইট? এবার বলো। তাহলে দেখো, ফার্স্ট অফ অল বিষমচাক্রিক মানে ওই কার্বন হাইড্রোজেনের বাদে অন্য কিছু আছে, অন্য কিছু আছে মানে ইপক্সি, ইথেনের মধ্যে অক্সিজেন আছে। তাহলে এটা কিন্তু একটা বিষমচাক্রিক, কিন্তু এটা কি অ্যারোমেটিক? না, এটা অ্যারোমেটিক না, এটা তো বেঞ্জিন বলয় নাই। এই যে পিরিডিন, প থাকলে নাইট্রোজেন, তার মানে নাইট্রোজেন আছে, তাহলে এটাও একটা বিষমচাক্রিক যৌগ। কিন্তু এটার মধ্যে কিন্তু অ্যারোমেটিক কাঠামো, তোমার দেখাইছিলাম না, বেঞ্জিন বলছিলাম, বেঞ্জিনের জাস্ট সবগুলো ঠিক আছে, একটা কার্বনের জায়গায় নাইট্রোজেন চলে আসছে, তাই না? এই হচ্ছে পিরিডিন, হলো বিষমচাক্রিক সাথে আবার অ্যারোমেটিক সহ। এই ওয়ার্ডগুলো খেয়াল করলে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। তাহলে বিষমচাক্রিক তো অবশ্যই, সাথে আবার অ্যারোমেটিকও আছে। ওকে, ভেরি গুড, যারা উত্তর করতে পারছো। সমযোজী বন্ধনের ইলেকট্রনের তত্ত্ব, ভাই মনে রাখবা, ইলেকট্রনের কথা বললে একটা কথা মনে রাখবো, লুইস। ইলেকট্রনের কথা বললেই আমরা একটা কথা মনে রাখবো, লুইস। ইলেকট্রনের তত্ত্ব, যা ইলেকট্রন নিয়ে যা যা আছে আমাদের বইয়ের মধ্যে কেমিস্ট্রিতে, সব কিছুর সাথে লুইস জড়িত, লুইস তত্ত্ব। হ্যাঁ, এমনকি আমরা ওই যে অ্যাসিড ক্ষারের বেলায় পড়ি না, অ্যাসিড ক্ষারের যে ইলেকট্রনের তত্ত্ব আছে, ও সবই লুইস। লুইস অ্যাসিড, লুইস ক্ষার। তো ইলেকট্রনের তত্ত্ব, ইলেকট্রন রিলেটেড কথাবার্তা আসলে মোটামুটি ইলেকট্রনের তত্ত্বগুলো যতগুলো আছে আমাদের বই, এখানে লুইস নিয়ে কাহিনী, সেগুলো নিয়ে এই এমসিকিউ তোমার ইনশাল্লাহ ভুল হবে না। হ্যাঁ, এই যে লুইস, যাই বলুক সমযোজী বন্ধনের ইলেকট্রনের মতবাদ, যাই বলুক এর লুইস, যাই বলুক এর উত্তর হচ্ছে লুইস। যাই উত্তর সেটা হচ্ছে লুইস। ওকে, সমযোজী বন্ধনের ইলেকট্রনের মতবাদ, যাই বলুক উত্তর হচ্ছে লুইস। পারবো ইনশাল্লাহ। এবার আসি সামনের দিকে, এখানে আর পড়া কিছু নাই। মিথেন মিথেন এগুলো ফালতু কথাবার্তা, যে কার মধ্যে কয়টা সমযোজী বন্ধন আছে, এগুলো পড়ার কিছু আছে। যেমন ধরো মিথেনের মধ্যে কয়টা সমযোজী বন্ধন, মিথেন মানে CH4, এটি বাচ্চা পড়া। তারপরে বাচ্চা কাচ্চা না দেখালে অনেক সময় সবাই ভুলে যায়। কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, 4টা বন্ধন, শেষ। এগুলো মানে বাচ্চা কাচ্চা পড়া, তাই না? এবারে তো এখানে বুঝে তুমি বন্ধন হিসেব করো, কয়টা বন্ধন আছে, তাহলে হচ্ছে কয়টা বন্ধন আছে, এগুলো বাচ্চা পড়া। মিথাইল অ্যালকোহল, কয়টা সমযোজী বন্ধন আছে, পড়ার কিছু আছে। মিথাইল অ্যালকোহল CH3OH, 1 2 3 4 5, 5টা সমযোজী বন্ধন আছে। এগুলো বাচ্চা, এগুলো আসবে না। এগুলো তারপর দাগানো কেন? কারণ ওই বইয়ের মাঝে মধ্যে যখন রেগুলার এক্সামগুলো হয় তখন দিয়ে দেবে। এর মধ্যে মাঝে মধ্যে দেখা যায় আমরা অনেক সময় অনেক কঠিন প্রশ্ন এমনভাবে পড়ি যে সহজ প্রশ্ন ভুল করে ফেলি। ওই সহজ প্রশ্ন যেন ভুল না হয়, এই জন্য হচ্ছে এগুলো সাজানো আছে। টেনশন নেই, টেনশন নিলে নেকা। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা খুবই কমন অধিক্রমণের কথা। যখন বন্ধন তৈরি হয়, সমযোজী বন্ধন সৃষ্টি হয়, তখন হচ্ছে অধিক্রমণ যত বেশি হয়, অধিক্রমণের মাত্রা যত বেশি হয়, তত বেশি বন্ধন দৃঢ় হয়। এটা আমরা সবাই খুব ভালো করে জানি। যত বেশি অধিক্রমণ হবে, তত বেশি বন্ধন দৃঢ় হবে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো, অরবিটালের গঠনের জন্য কিছু শর্ত আছে, এই আণবিক অরবিটালের শর্ত। আমরা শর্তগুলো একটু রিডিং দিব। এই শর্তগুলো খুবই সহজ। ফার্স্ট অফ অল, এই অরবিটালগুলো অবশ্যই অর্ধপূর্ণ হইতে হয়। অর্ধপূর্ণ হলে সুবিধা কি? ধরো এ হচ্ছে অর্ধপূর্ণ, একটা ইলেকট্রন নিয়ে আসছে, ও আর একটা ইলেকট্রন নিয়ে আসছে, বাস মিলে গেছে, বন্ধন হয়ে গেছে। সো এই যে অরবিটালগুলো অবশ্যই অর্ধপূর্ণ হইতে হয়, অর্ধেক। এবং যে অরবিটালগুলো একসাথে সংযোগ হবে বা অতিক্রমণ করবে, অবশ্যই সেম লেভেলের হইতে হবে, তাই না? সেম লেভেলের হইতে হবে, শক্তি অনুরূপ হইতে হয়, সেম হইতে হয়। নেক্সট, সঠিক অক্ষ বরাবর, সেম ডিরেকশনে অক্ষ ঠিক থাকতে হবে। আন্তর্জাতিক একটা পাকিস্তানে একটা ইন্ডিয়াতে অতিক্রমণ হবে না, সঠিক অক্ষ বরাবর অতিক্রমণ হইতে হবে। নেক্সট, ইলেকট্রনের ঘূর্ণন বিপরীতমুখী হবে, একদম অপোজিট। এই যে একটা যদি এই ঘড়িকাটার দিকে থাকে আর একটা ঘড়িকাটার বিপরীত দিকে, তাহলে ঘূর্ণন হচ্ছে বিপরীতমুখী হবে। ওকে, তাহলে বন্ধন অরবিটালে ইলেকট্রনের ঘূর্ণন একদম অপোজিট হবে। একটা যদি ঘড়িকাটার দিকে যায় আর একটা ঘড়িকাটার বিপরীত দিকে যাবে। ওকে, আমরা চলে পারবো এটা। এগুলো রিডিং দিলে হয়, এটা মুখস্থ করতে হয় না, তুমি অপশন দেখলে পারবা। তাহলে অরবিটাল অর্ধপূর্ণ হইতে হবে, সঠিক অক্ষ বরাবর হইতে হবে, এরপরে তোমার শক্তি মোটামুটি সেম থাকতে হবে, ঘূর্ণন বিপরীতমুখী হয়, এগুলো একদমই সহজ, অপশন দেখলে ইনশাল্লাহ পারবা। সিগমা বন্ধন গঠনে অরবিটাল দ্বয় একই সরলরেখায় থাকে। আচ্ছা, সিগমা পাই বন্ধন পার্থক্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সিগমা এবং পাই বন্ধনের পার্থক্য আমরা এক পাশ পড়ি, এক পাশ পড়লে অপর পাশটা নিয়ে পাওয়া যায়। সিগমা বন্ধন তো তোমার এই যে একদম এক বরাবর, এই যে এরকম একই অক্ষ বরাবর, একই সরলরেখা বরাবর, একই ডিরেকশনে থাকবে, সিম্পল। এবং সিগমা বন্ধনই কিন্তু পাওয়ারফুল, তাই না? তুমি জানো সিগমা হচ্ছে পাওয়ারফুল। আমরা বললাম সিগমা ম্যান,
আলফা ম্যান, সিগমা হচ্ছে পাওয়ারফুল। তো সিগমা বন্ধনের সর্বোচ্চ অভিলেপন ঘটে, আর আমরা জানি যত বেশি অধিক্রমণ ঘটবে তত বেশি বন্ধনটা দৃঢ় হবে। সর্বোচ্চ অভিলেপন বা সর্বোচ্চ অধিক্রমণে বন্ধন সবচেয়ে দৃঢ় হয়। ওকে, ইনশাল্লাহ পারবো। নেক্সট, এটা বলছি একক বন্ধন, যত সিঙ্গেল বন্ধন আছে সবাই সিগমা বন্ধন, রাইট? ধরো কার্বন কার্বন একক বন্ধন আছে, সিগমা বন্ধন। যখন দ্বিবন্ধন থাকবে এর মধ্যেও কিন্তু একটা সিগমা বন্ধন হইতেই হবে, ভাই বলছি, বাকি সবগুলো পাই বন্ধন। আচ্ছা, নেক্সট, সিগমা বন্ধনযুক্ত পরমাণুদ্বয় অক্ষ বরাবর ঘুরতে পারে। এটা একটু খেয়াল রাখো, সিগমা কিন্তু ঘুরতে পারে। কেন এরকম এভাবে মনে রাখবা, ধরো একক বন্ধন আছে, তুমি এবং তোমার বউ, এই একক বন্ধনে আমরা ওখানে একজনের বন্ধন ঘুরতেছে। এখন তোমার সাথে মনে করো তোমার দুই বউ, একজন সামনের দিকে তুমি নিয়ে ঘুরতেছো, একজন পিছনের দিকে। তুই কি এমনি ঘুরবা নাকি এমনি ঘুরবা? তুমি কি মাঝখানে ঘুরতে পারবা? ইজি। তাহলে একক বন্ধন যখন আছে তখন ঘুরতে পারে। ওকে, একজন বউ আছে, তুমি বউ এমনি ধরো এমনি নিজেরা বড় ঘুরে এমনি ঘুরাইলা, ফাইন। কিন্তু তোমার এই হাতে এক বউ, ওই হাতে আরেক বউ, তুমি দুজনে পারবা ঘুরতে? পারবা না। তুমি নিজে তো তুমি তুমি কোন দিকে ঘুরবা? বোর্ডের অর্ধেক এক পাশে অর্ধেক আরেক পাশে? না। সো আমরা খুব সিম্পল যে যখন একক বন্ধন থাকবে, একক বন্ধন থাকবে, এটা অনেক সময় অনেকে ভুল করে, বুঝছো? এই জন্য এই টেকনিকে বললাম, অন্য কিছু না, জাস্ট এমসিকিউ অ্যান্সার করার জন্য। তো যখন একক বন্ধন থাকে তখন আমরা এটা মনে রাখবো যে একটা বন্ধন থাকলে অক্ষ বরাবর ঘূর্ণন সম্ভব, ঘুরতে পারে। আর পাই বন্ধন যেহেতু দ্বিবন্ধন ত্রিবন্ধনের বেলায় থাকে, সেখানে ঘূর্ণন সম্ভব না, অক্ষ বরাবর ঘুরতে পারবে না। নেক্সট, কোথায় কোথায় পাই বন্ধন হয় না এটা আমাদের মনে রাখতে হবে। দুইটা জায়গায় পাই বন্ধন হয় না, খুবই ইম্পর্টেন্ট, এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল। এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন করতে পারে। তাহলে খুবই ইম্পর্টেন্ট, পাই বন্ধন কোথায় কোথায় হয় না, একটা হচ্ছে এস অরবিটাল আর একটা শঙ্কর অরবিটাল। এই দুইটাতে পাই বন্ধন হয় না, মোটামুটি দুইটাই এস দিয়ে। আমরা যদি বাংলিশ লিখি, বাংলিশ কীভাবে লিখি? শঙ্কর, এই যে শঙ্কর, বাংলিশ শঙ্কর, এই যে শঙ্কর অরবিটাল এবং এস অরবিটাল, তাই না? বাংলিশ লিখতে তো এমনই। তাহলে এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল এই দুইখানে হচ্ছে পাই বন্ধন হবে না। পারবো ইনশাল্লাহ? আশা করছি পারবা তোমরা। চলে আসি বন্ধু সামনের দিকে। এই অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ দিচ্ছে বিজ্ঞানী পলিং, খুব ইম্পর্টেন্ট বিজ্ঞানী, লাস্টের দিকে আছে, এই জন্য আবার স্কিপ করে চলে যাও না, যেটা বলে দিলাম। অরবিটাল সংকরণ মতবাদ কে দিচ্ছে? বিজ্ঞানী পলিং। চলো বন্ধু একটু জিজ্ঞাসা করে আসি, বলেন দেখি সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব কোন বিজ্ঞানী দিয়েছেন? সবাই উত্তর করে দেন। সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব কে দিছে? দেখি পারেন কিনা। সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব কে দিছেন? সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব কে দিয়েছেন? উত্তর করে দেখি আমরা পারি কিনা। ভাইয়া সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব কে দিয়েছেন? उसका নাম क्या है? সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব কে দিয়েছেন? উত্তর হচ্ছে ভাইজান, সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানীর নাম হচ্ছে লুইস। ভেরি গুড, লুইস। সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব হচ্ছে বিজ্ঞানী লুইস। ইলেকট্রন তত্ত্ব যা আছে সব কিছু আমরা লুইস দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, অক্ষ বরাবর, হ্যাঁ, অক্ষ বরাবর ঘূর্ণন করতে পারে কোনটা? সিগমা বন্ধন না পাই বন্ধন? অক্ষ বরাবর ঘূর্ণন করতে পারে কোনটা? সিগমা বন্ধন নাকি পাই বন্ধন? অক্ষ বরাবর ঘূর্ণন সম্ভব কোনটার? সিগমা নাকি পাই? অক্ষ বরাবর ঘূর্ণন সম্ভব হচ্ছে সিগমা বন্ধনের। ওকে, হ্যাঁ, কারণ একক বন্ধন থাকলে সেটা একক মানেই একটা, হ্যাঁ, ঘুরতে পারতেছে, ফাইন। আচ্ছা, নেক্সট হচ্ছে পাই বন্ধন হয় না কোথায়? পাই বন্ধন হয় না কোথায় কোথায়? পাই বন্ধন হয় না কোথায় কোথায়? পাই বন্ধন হয় না কোথায় কোথায়? হ্যাঁ, পাই বন্ধন হয় না কোথায়? ভেরি গুড ভাইয়া, পাই বন্ধন হয় না হচ্ছে এস অরবিটাল এবং শঙ্কর অরবিটালে। এক্সিলেন্ট। পাই বন্ধন হয় না কোথায়? এস অরবিটাল এবং শঙ্কর অরবিটালে। যারা উত্তর করছো ইনশাল্লাহ তোমাদের এটা ভুল হবে না। ওকে, তাহলে পাই বন্ধন হয় না কোথায়? এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ পারবা। কোথায় কোথায় বন্ধন শক্তি দৃঢ়? কোন বন্ধন শক্তি মানে কোনটির বন্ধন বেশি দৃঢ়? সিগমা নাকি পাই? কোনটির বন্ধন বেশি দৃঢ়, মানে ওভারল্যাপ বেশি হয়? সিগমা নাকি পাই? ওভারল্যাপ বেশি হয় কোথায়? সিগমা নাকি পাই? উত্তর হচ্ছে সিগমাতে। ভেরি গুড। এখন এই প্রশ্নটা ওই যে আগের প্রশ্নটা এভাবে আসতে পারে, এস অরবিটালে কোন বন্ধন হয়? আমরা জানি এস অরবিটালে পাই বন্ধন হয় না, সিগমা বন্ধন হয়। ঠিক আছে, পারবেন ছিল। শঙ্করে কোনটা হয়? সিগমা বন্ধন। এস, এটা কিন্তু নামের মধ্যে মিল আছে, দেখো, এস সিগমা, এস দিয়ে সিগমা হয়, শঙ্করের এস সব মিলে গেছে, এস এস সিগমা, সিগমা বন্ধন হয়, হ্যাঁ, সিগমা বন্ধন। এটা মনে রাখার টেকনিক আর কি। ওকে, সিগমা বন্ধন। নেক্সট, আর ইনশাল্লাহ পারবা। এখানে এই বক্সটা হচ্ছে আমরা পড়লে অনেকগুলো অংশ কাভার হয়ে যায়। খেয়াল করে দেখো, এটা খুবই সহজ একটা বক্স, খুবই ইজি একটা বক্স। ফার্স্ট অফ অল কয়েকটা ভ্যালু তোমাকে ভাই এখন পড়াবো, হ্যাঁ, ভ্যালুটা ইনশাল্লাহ আমরা একটু দেখি, সবাই একটু খেয়াল করি। ভাইয়া খেয়াল করো, ফার্স্ট অফ অল
কার্বন কার্বনের কয়েকটা মান আমরা পড়বো, খেয়াল করো। কার্বন কার্বন এক বন্ধন দিলাম, কার্বন কার্বন দ্বিবন্ধন দিলাম, কার্বন কার্বন ত্রিবন্ধন দিলাম, হ্যাঁ 3টা বন্ধন দিছি। ওকে, সবাই একটু খেয়াল করো, কয়েকটা মান আমি পড়াচ্ছি। কার্বন কার্বন এক বন্ধন দিলাম, কার্বন কার্বন দ্বিবন্ধন দিলাম, কার্বন কার্বন ত্রিবন্ধন দিলাম। ওকে, এবার খেয়াল করে দেখো ভাইয়া, কার্বন কার্বন এক বন্ধনের বেলায় বন্ধন দূরত্ব 154 ন্যানোমিটার, 154। দ্বিবন্ধনের বেলা হচ্ছে 0.134, বিয়োগ করলে কত হয়? 54 থেকে 34 গেলে 20। ভেরি গুড। তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন হলো 120 ন্যানোমিটার, শেষ। তাহলে কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব হচ্ছে 154 ন্যানোমিটার, কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে 134, কার্বন কার্বন ত্রিবন্ধন হচ্ছে 120 ন্যানোমিটার। ইনশাল্লাহ পারবো আমরা। ওকে, পারবো, হ্যাঁ পারবো। এই যে তাহলে কার্বন কার্বন একক বন্ধন হচ্ছে 154 ন্যানোমিটার, কার্বন কার্বন দ্বিবন্ধন 134, কার্বন কার্বন ত্রিবন্ধন 120। এই যে বিয়োগ করবো আমরা, হ্যাঁ ফার্স্টে খেয়াল করুন সংখ্যাটা আমি আবার বলতেছি, খেয়াল করলে ইনশাল্লাহ মুখস্থ থাকবে। কার্বন কার্বন এক বন্ধন, এক বন্ধনের মানটা কত বলছি? 154, আরেকটা 134, দশমিক তো আছেই, বিয়োগ করলে কত? 20। এই যে 120, শেষ। এই ফর্ম্যাটে ইনশাল্লাহ মনে রাখলে আর ভুল হবে না, দশমিক আছে ন্যানোমিটার দিবা। ওকে, এই ফর্ম্যাটে মনে রাখলে আর ভুল হবে না। এবার এই তো কার্বন কার্বন দ্বিবন্ধন, কিন্তু বেনজিন যে কাঠামো, বেনজিন তো একটা স্পেশাল কাঠামো, তাই না? বেনজিনের মধ্যেও তো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কিন্তু এটা স্পেশাল কাঠামো। এক্ষেত্রে বন্ধন দূরত্ব হচ্ছে একটু বেশি, এই যে 0.139, এক্ষেত্রে একটু বেশি, 34 থেকে একটু বেশি, সামান্য বেশি, 0.139 ন্যানোমিটার। তাহলে বেনজিনের বেলায় কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব কত? 0.134 ন্যানোমিটার, 0.134 ন্যানোমিটার। পারবো? ইনশাল্লাহ পারবো আশা করি। হ্যাঁ, বেঞ্জিনের বেলা আমি বলছি 0.139 ন্যানোমিটার। চলো আমরা এবার বক্স থেকে দেখি। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এই যে কার্বন কার্বন বন্ধন দূরত্ব খুবই ইম্পর্টেন্ট, 154, 134, 120, কিন্তু বেঞ্জিনের কাঠামো পরে আছে আরেক জায়গায় 139। আচ্ছা, এবার এগুলো সহজ ভাই। দেখো অ্যালকেন, অ্যালকেনে তো কার্বন কার্বন একক বন্ধন, একক বন্ধন থাকলে sp3 সংকরণ, তাই না? দ্বিবন্ধন থাকলে sp2 সংকরণ, ত্রিবন্ধন থাকলে sp সংকরণ। সো একটা করে পাই বন্ধন বাড়ে, একটা করে পি কমে। এই যে এখানে কোনো পাই বন্ধন নাই, সো যা আছে তাই সবই কমপ্লিট, সম্পৃক্ত। একটা এস, 3টা পি। এখানে একটা পাই বন্ধন আছে, এই জন্য একটা পি কমে গেছে, sp2। এখানে 2টা পাই বন্ধন আছে, সো 2টা পি কমে গেছে, sp। তো এবার পার্সেন্টেজ তো খুবই সহজ, 4টা মিলে 100%, তাহলে এস কত? 25%। এগুলা খুব সিম্পল, বাকিটা পি। এখানে 3টা এস, একটা পি, 2টা মিলে 100% হইলে একটা কত হবে? সেম, ভাগ করে 3%। এখানে একটা এস, একটা পি, তাহলে একটা এস হলো 50%, আর একটা পি হলো 50%। তো যতগুলো আছে ভাগ করি, খুবই সিম্পল। এটা খুবই সহজ, এগুলো ইনশাল্লাহ মানে ভুল হবে না। এবার খেয়াল করো, sp3 তোমরা সবাই জানো চতুস্থলকীয় আকৃতি, খুবই কমন একটা আকৃতি। sp3 সংকরণ দিয়েই তো আমরা সংকরণটা পড়া শুরু করি, তাই না? মিথেনের সংকরণ দিয়েই শুরু করি, চতুস্থলকীয়। sp2 কয়টা আছে? sp2 একটা পি কমে গেছে, হ্যাঁ 3টা সংকর অরবিটাল পাবো, একটা এস, 2টা পি। 3টা থাকলে ট্রাইগোনাল, এই যে ট্রাই মানে 3, ট্রাই মানে 3, 3টা আছে, একটা এস, 2টা পি, মোট কয়টা আছে? 3টা। 3টা থাকলে উত্তর কী হবে? ট্রাইগোনাল। এই যে একটা এস, 3টা পি, মোট ট্রাইগোনাল। এবার দেখো একটা এস, একটা পি, মানে একটা ধরো এস এদিকে, একটা এস পি এদিকে, তাহলে নর্মাল 2টা আছে পাশাপাশি থাকলে সরলরেখা, এই সরলরেখা। ওকে, একটা এস, একটা পি পাশাপাশি থাকলে সরলরেখা, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, তাহলে একটা এস, একটা পি, 2টা সমান সমান আছে, একটা একটা করে আছে, তাহলে সমান সরলরেখা। আর একটা এস সাথে তোমার 2টা পি আছে, তাহলে 3টা মানে ট্রাইগোনাল, এই যে ট্রাইগোনাল 3। ঠিক আছে, ইনশাল্লাহ এটা এমনি পারবা, এগুলো আলাদা করে মুখস্থ করতে হয় না, এগুলো এমনি দেখলে পারা যায়। তুমি এই টেকনিকটা খেয়াল করছো, ইনশাল্লাহ তুমি এবার মনে রাখতে পারবা বলে আমি বিশ্বাস করি। তো এটা খুবই ইজি ভাই। sp3 সংকরণে বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি। সংকরণের বেলা আমরা খুবই কমনলি বলছিলাম না, শুরুই করি আমরা এটা দিয়ে, সংকরণে এটা শুরু করি এটা দিয়ে। sp3 সংকরণে নর্মালি চতুস্থলকীয় যেটা শেপ হয়, এই শেপে বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি। এটা উঠানামা করে, কম বেশি হয়। তো কম বেশিটা আমরা এটাও কিন্তু পড়ি, যে এই যে ব্যতিক্রম এখানে তো হয়, এই ব্যতিক্রমে এরকম হয়। এবার ধরো sp2 সংকরণ, 3টা আছে না, 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 120, এই যে 120 ডিগ্রি। ওকে, এবার দেখো এখানে একটা এস, একটা পি, মোট কয়টা আছে? 2টা। তো 360কে তুমি যে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 180। এই যে আলহামদুলিল্লাহ এগুলো শেষ, বন্ধন করে মানুষ শেষ। ওকে, আচ্ছা ইনশাল্লাহ পারবা। এবার এই শক্তির মানগুলো তেমন একটা জোর দিয়ে আমরা পড়ি না, কারণ খুবই রেয়ার। তারপর এটা কিন্তু আমরা পারি, কার্বন কার্বন বন্ধন শক্তি মনে আছে 347, তো এটা একটু কাছাকাছি মান লিখছে, কিন্তু যদি অপশনে 347 থাকে অবশ্যই এটা উত্তর। 347 থাকলে কিন্তু অবশ্যই এটা উত্তর, এটা আমরা অলরেডি পড়ে আসছি। ঠিক আছে, এটা আলাদা করে বাড়তে পড়ার নাই। কার্বন কার্বন 3টা বন্ধন মানে শক্তি অনেক বেশি, বুঝতে পারতেছো, 840। কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নাই, কেন? কারণ এটা আমরা ইনশাল্লাহ ইয়েতে পড়বো, ওই যে তোমার
ওই যে বন্ধনের যে পার্ট আছে না, চ্যাপ্টার আছে রাসায়নিক পরিবর্তনে, ওখানে ছিল আমি এগুলো পড়াবো, তারপর একটু আইডিয়া রাখলে ভালো। 348, 300 ডাবল 600, আবার আরও 200 বারে 800 হয়েছে, ঠিক আছে? তাহলে 300, 600, 800 এই তিনটা ভ্যালু আমাদের ইনশাল্লাহ পড়তে হয় কেমিস্ট্রি। টার্গেট ডিএমসি ক্লাস শুরু হয়ে গেছে। আমি তানভীরের প্রশ্ন করি। তানভীর, আসসালামু আলাইকুম ভবিষ্যৎ ডাক্তার সবাই। তানভীরের কাছে একটা প্রশ্ন রইলো। তানভীর, চতুস্থলকীয় মিথেনের ক্ষেত্রে বন্ধন কোণের মান কত হতে পারে? বন্ধন কোণ নাম্বার কত? হ্যাঁ, অপশন দিই তাহলে আরও দিতে পারে। 109.5 ডিগ্রি, 180 ডিগ্রি, 120 ডিগ্রি, 347 ডিগ্রি। দেখি লাগে কিনা। প্রথম অপশন ক। ও রে সাবাস, এই যে আরে ঠিক আছে, এই যে তাহলে দেওয়ার কি আছে? থ্যাংক ইউ। থাক, তাহলে দিতে হবে না, তাহলে দিতে হবে না। দেখছো এই তানভীর কিন্তু পেরে গেছে, আসলে হয়েছে 109.5 ডিগ্রি, মানে একটা যে বর্ন ট্যালেন্ট একটা আসলে। কলেজ লাইফ থেকে ইন্টার লাইফ যা পারতাম না আন্দাজ 10-20 করে মারি দিছি। এই যে হয়ে গেছে, তোমাদের কিন্তু অনেক আছে এরকম, দাগালে হয়ে যাবে। ঠিক আছে, তোমরা হাততালি দিচ্ছ কেন? থ্যাংক ইউ। ঠিক আছে, তানভীরকে ধন্যবাদ, আমি উত্তর করতে পারছি। ওকে, চলে আসি আমরা সামনে, খেয়াল করে দেখো। পাশাপাশি দুইটা সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, খুবই কমন এবং খুবই ইজি থিং। পাশাপাশি দুইটা সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। আমরা যখন যোগাযোগগুলো পড়ি যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এটা খুবই বাচ্চা একটা জিনিস, বাট খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এই মূলকটার নাম কিন্তু মিথিলিন মূলক, খেয়াল করো। যখন তোমার এটা CH4 বলবে, এটা হচ্ছে মিথেন। CH3 বললে হচ্ছে মিথাইল, মিথাইল। আর CH2 এটা মিথিলিন। ওকে, এই যে মিথিলিন মূলক, তিনটা একটু খেয়াল করতে হবে। দেখছো তোমার তানভীর কিন্তু পারছে। ওকে, কেমিস্ট্রি কিং তানভীর। আচ্ছা ঠিক আছে, খেয়াল করে দেখো। তো যেটা বলো মিথেন, মিথেন CH4, মিথিলিন আর মিথাইল, খেয়াল করবা মিথাইল কিন্তু CH3 আর মিথিলিন হচ্ছে CH2। ওকে, আচ্ছা ইনশাল্লাহ, ভেরি গুড। নেক্সট নেক্সট হচ্ছে আমরা আমার একটা হাসি আসতেছে, তানভীর উত্তরটা হয়ে গেছে। বুঝছো, তোমাদের কিন্তু ওইরকম অনেকে আছে যারা আছে দেখবা যে একটু উল্টাপাল্টা দাগালেও অনেক সময় হয়ে যায়, কিন্তু মনে রাখবা যে এই উল্টাপাল্টা কিন্তু আবার মেডিকেল দাগাইতে যাইও না। এগুলো কিন্তু তুমি একদমই না জানলে না, কিন্তু নাহলে দেখা যাবে যে ধর 10টা দাগাইছো না 9টা তোমার ভুলে গেছে, তো তখন আবার তুমি নেগেটিভ মার্কিং খাবা, এটা খেয়াল করবা। আচ্ছা, এখন দেখবা আর কিছু হোক না হোক, তোমরা তোমরা করেছেন এই চতুর্থ লোকের কোনো মান ভুলবা না। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে মনে আছে ভাইয়া মিথানলের স্ফুটনাঙ্ক কিন্তু আমি একটু আগে পরে আসছিলাম, ওই যে বেনজোয়িক অ্যাসিডের গলনাঙ্ক 121, মিথানলের স্ফুটনাঙ্ক 65 বলছিলাম, এগুলো কিন্তু বারবার আসে, কমনলি আসে এগুলো, বইয়ে আরও কয়েকবার আছে। তাহলে মিথানলের স্ফুটনাঙ্ক 65, ইথানল হচ্ছে 78.3। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ইথানলের সাথে আমরা পড়বো বিভিন্ন রেক্টিফাইড স্পিরিট পড়বো, ওখানে কিন্তু এই স্ফুটনাঙ্কের সামান্য পার্থক্য, এই জন্য এটা আলাদা আলাদা করে আমরা জোর দিয়ে পড়বো। তাহলে ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট খেয়াল করে দেখো, এগুলো পড়ানো কিছু নাই, অ্যালকেন অ্যালকেন এগুলো আলাদা করে পড়া কিছু নাই, খুবই খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে ফোকাস করো, 100% ইম্পর্টেন্ট। একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে কোন বিক্রিয়া ঘটে? প্রতিস্থাপন এবং অপসারণ। দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সংযোজন বিক্রিয়া, এটা কিভাবে মনে রাখবা? আবার একক এবং দ্বিবন্ধন দুইটা যখন থাকে তখন এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল ইনশাল্লাহ মনে রাখবে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, সো এটা এমনিতেই বিক্রিয়া করলে বোঝা যায়। তারপরে ধরো দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে, দ্বিবন্ধন আছে, এই বন্ধন যদি ভাঙে তুমি চাইলে কিন্তু এর সঙ্গে অন্য কিছু যুক্ত করতে পারবা, সংযোগ করতে পারবা, তাই না? সংযোগ করতে পারবা। তাহলে যখন দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে, এক্সট্রা বন্ধন থাকবে, তখন সেখানে কোনো কিছু অ্যাড করা পসিবল, কারণ দ্বিবন্ধন আছে মাত্রাদের মাঝখানে, তো তুমি এই বন্ধনটাকে ভেঙে নিয়ে অন্য কিছু অ্যাড করতে পারবা। দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে তুমি সংযোজন বিক্রিয়া ঘটাতে পারবা। এবার আসি একক বন্ধন থাকলে কি করা সম্ভব, খেয়াল করে দেখো। ধরো তোমার এখানে OH মূলক আছে, OH মূলক আছে, হ্যাঁ OH মূলক আছে, তুমি চাইলে কিন্তু এটাকে সরাই অন্য একটা মূলক এনে বসাইতে পারবা, তাই না? বা তুমি ওই হাইড্রোজেন সরাইও তুমি চাইলে অন্য কিছু বসাতে পারবা। এই একক কোনো একটা একক বন্ধন থাকলে খুব ইজিলি কিন্তু এখানে এটার পরিবর্তে অন্য একটা বসানো সম্ভব, প্রতিস্থাপন করা সম্ভব। নেক্সট, ওইটাকে বাদ দিয়ে মাঝখানে ধরো এখানে তোমার CH3 ছিল, এই হাইড্রোজেন দুইটা বাদ দিয়ে তুমি কি করতে পারো, CH2 দুইটা হাইড্রোজেন বাদ দিয়ে দিচ্ছ, একদম বাদ, প্রতিস্থাপনা বাদ দিয়ে দিচ্ছ, অপসারণ করে
দ্বিবন্ধন করে দিছো। তাহলে একক বন্ধন যখন থাকে, তাহলে খেয়াল করো ভাইয়া, একক বন্ধন যখন থাকে, সিঙ্গেল একটা বন্ধন, সেখানে তুমি বাদ দিয়ে চাইলে কিন্তু অপসারণ বিক্রিয়া করতে পারো, সেই অপসারণ বিক্রিয়া ঘটাতে পারে। সেকেন্ডলি, ওইটাকে চেঞ্জ করে, যদি একটা মাত্র বন্ধন আছে, দুইটা বন্ধন থাকলে তো তুমি পাল্টে পুরোটাকে চেঞ্জ করতে পারবে না, কারণ অনেক শক্তিশালী বন্ধন। সো একক বন্ধন যখন থাকবে, এটাকে বাদ দিয়ে মানে এটার জায়গায় তুমি অন্য একটা মূল্যায়নে বসাতে পারবা, তার মানে তুমি সেখানে প্রতিস্থাপন করতে পারবা। ওকে, একটু চিন্তা করলে ইনশাল্লাহ এমসিকিউটা অ্যান্সার করা যায়। এটা টেকনিক লাগে না, অনেকে টেকনিক লাগে দেয়, এত টেকনিক লাগে না। নেক্সট খেয়াল করে দেখো, এবার দেখো নেক্সট খেয়াল করে দেখো, যখন দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে, এটা একটা কমন বৈশিষ্ট্য, যেহেতু একাধিক বন্ধন আছে, তখন তুমি এখানে সংযোজন করতে পারবা, যোগ করতে পারবা, তাই না? একাধিক বন্ধন আছে, তোমার যোগ করার সুযোগ আছে। এবার আসি, যে ধরো ডাবল টাইমিং করে, তার একদিকে দেখাচ্ছে আসলে একক বন্ধন, কিন্তু আসলে সে একক না, তার মধ্যে কিন্তু খেলা আছে, দ্বিবন্ধন আছে, অর্থাৎ সে তোমাকে দেখাচ্ছে সে একক বন্ধনে আছে, কিন্তু সে আসলে ডাবল টাইমিং করতেছে। তার আরও কয়েকটা জায়গায় সে ডাবল টাইমিং না, সে আসলে যে ডাবল টাইমিং করে সে আসলে আরও বেশি টাইমিং করে। তো সে আসলে তোমাকে দেখাচ্ছে সে একক বন্ধনে আছে, বাট বেসিক্যালি সে মনে করো আসলে লুকায় লুকায় সে আসলে আরেকজনের সাথেও প্রেম করতেছে, দ্বিবন্ধনের মধ্যে আছে। তো ওর ক্ষেত্রে তোমার কি করতে হবে? ওরে কি তোমার জীবনে রাখতে হবে? না, ওরে ধাক্কা দিয়ে বের করে দিতে হবে জীবন থেকে, ওরে করতে হবে প্রতিস্থাপন। এই যে প্রতিস্থাপন, কারণ যার লয়ালিটি থাকবে না ওরে আসলে কোনোদিন রাখা যাবে না, কারণ যার মধ্যে দুইটাই আছে, সে তোমার সাথেও আছে একক বন্ধনে, আবার ইটিশ পিটিশ পরক্রিয়া করছে আর কয়েকজনের সাথে দ্বিবন্ধন করতেছে, ক্যারেক্টারের সমস্যা আছে, ওকে কখনোই কিন্তু তোমার সাথে রাখা যাবে না, ওকে জীবন থেকে বের করে দিতে হবে। এবং সে জীবনে শান্তি কখনোই জীবনে শান্তি থাকতে পারবে না, কারণ তার জীবনে যখনই সে আগাবে, সে কিন্তু তার জীবনে সব ফেজে সে এরকম থাকবে। অথবা অথবা তার সে যখন জীবনে সে কোনোদিন কারোর সাথে সে যদি একদম ফিক্সড বন্ধনে আবদ্ধ হয়, তার ওই পার্টনার তার সাথে ঠিকই এই কাজটাই করবে, এবং সে জানবেও না। যখন সে জানবে তখন সে হতবাক হবে, কিন্তু আর কিছু করার কিছু থাকবে না। এটাই ঘটে, এটাই কিন্তু লাইফ, মনে রাখবো, জীবনে কিন্তু এটাই ঘটে। তাহলে খেয়াল করে, একক বন্ধন দ্বিবন্ধন দুইটাই আছে, সে কিন্তু বাটপাড়ি করতেছে, আসলে মানে চিটিং। একক বন্ধন দেখাচ্ছে কিন্তু দ্বিবন্ধন দুইটাই আছে, তার মানে ওকে কি করতে হবে? প্রতিস্থাপন করতে হবে জীবন থেকে। এইটা এই স্টাইলে মনে রাখলে এটা জীবন আর ভুল হবে না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। ঠিক আছে, তাহলে তোমরা সবাই খেয়াল করো, আমরা আজকে পড়তেছি হচ্ছে, তাহলে আমরা আসলে একক বন্ধন দ্বিবন্ধনের কথাটা আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। এখন চলে আসি আমরা পরের টপিকে। খেয়াল করে দেখো, এই যে এখানে কার্যকরীমূলক কোনটা কি আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা এই জায়গাটা একটু খেয়াল করবো। এখানে কার্যকরীমূলক সবগুলো পরীক্ষা আসে না, কয়েকটা আসে, আমরা কয়েকটা দেখবো। এই অ্যালকোহল এগুলো এমনি পারবো, এই যে অ্যালকোহলমূলক, এমিনমূলক, অ্যালডিহাইড, এগুলো সব আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে আছে, এগুলো পারবো। কিটোনমূলক, এটা কিটোন, কার্বনিলমূলক, কার্বন এবং অক্সিজেন, কার্বন নীল অক্সিজেন, তাহলে কার্বনিলমূলক আমরা পড়বো, কারণ অ্যালডিহাইড কিটোন এদের মধ্যে সাদৃশ্য আছে, পড়বো ইনশাল্লাহ আমরা। কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো সহজ, এগুলো পরীক্ষায় কেউ মিস হয় না, এগুলো যদি কেউ ভুল করে তার কেমিস্ট্রি পড়ার দরকার নাই ভাই। কিন্তু তোমার এইগুলোতে এখানে এসে তোমার আটকাইতে পারে, কারণ এটা একটু কঠিন তোমার কম্পারিজনে, যারা আসলে একাডেমিকে পড়ে না তার ক্ষেত্রে একটু ভুল হতে পারে। অ্যাস্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাস্টার এবং নাইট্রাইল এই দুইটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, অ্যাস্টারের মধ্যে RCOOH এরকম ছিল না আগে জৈব অ্যাসিড, এই জৈব অ্যাসিডের খেয়াল করে দেখো, এই যে এই জৈব অ্যাসিডে তুমি জাস্ট এখানে এই যে আর লাগাই দিলা, হাইড্রোজেন সরে আসলে ও আর আসছে, যাই হোক তুমি আর চিন্তা করো, তাহলে শুধুমাত্র হাইড্রোজেনের জায়গায় তুমি আর যুক্ত করে দিলা, তুমি পেয়ে যাবে হচ্ছে আচ্ছা পাপা, তুমি হচ্ছে অ্যাস্টারমূলক। ওকে, তাহলে এই যে অ্যাস্টারমূলকের সংকেত কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট অ্যামাইডমূলক, অ্যামাইড হচ্ছে RCONH2, এই যে হচ্ছে অ্যামাইডমূলক, অ্যামাইড খুবই ইম্পর্টেন্ট। অ্যামাইডের সংকেত পরীক্ষা আসে, অ্যামাইড জাস্ট তোমার মনে রাখবে, জৈব যৌগে যখন আমরা জাতকগুলো পড়বো তখন ইনশাল্লাহ তোমার জন্য এটা অনেক ইজি হবে। যে RCOOH, এখানে ধরো তুমি হচ্ছে জাস্ট এই যে RCOOH এর জায়গায় ও আর আনছো, এই হচ্ছে অ্যাস্টারমূলক, এই জায়গায় তুমি CO সব যা আছে তাই, এই ও আর জায়গায় তুমি NH2 আনছো, এই হচ্ছে তোমার অ্যামাইডমূলক। ওকে, এই হচ্ছে অ্যামাইডমূলক। তাহলে এইগুলো কিন্তু জৈব যৌগের জাতকগুলো ইম্পর্টেন্ট, অ্যাস্টারও পরীক্ষা আসতে পারে, অ্যামাইডও আসতে পারে। এবার আসি নাইট্রাইলমূলক, ভাই খুবই ইম্পর্টেন্ট। এই যে নাইট্রাইল, নাম শুনে নাইট্রাইল, কিন্তু আসলে এটা হচ্ছে সায়ানাইড। এই যে সায়ানাইডমূলক, যেটা সায়ানাইড, এই সায়ানাইডমূলকের অপর নাম নাইট্রাইলমূলক। এই সায়ানাইডমূলকের অপর নাম কি? নাইট্রাইলমূলক, খুবই ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল, এটা হচ্ছে উল্টা, এই যে NC দিলে আইসোসায়ানাইড, উল্টাই দিলে আইসো, উল্টাই দিলে এটা আইসো হয়ে যাবে, আইসোসায়ানাইড। ওকে, নর্মালি সায়ানাইড কি বলবো? CN। এই সায়ানাইডের অপর নাম কি? নাইট্রাইলমূলক। আর একটু উল্টে দিলে আইসো হয়ে যাবে, আইসোসায়ানাইড, NC। ওকে, আইসোসায়ানাইড পারবো ইনশাল্লাহ। এবার সেই জৈব যৌগের নামকরণ এখানে আলাদা করে কিছু পড়ার নাই, খেয়াল করে দেখো এখানে মানে তুমি রিডিং দিবা,
বাট এটা খেয়াল করো পিঁপড়ার মধ্যে আছে ফর্মিক অ্যাসিড, এই যে পিঁপড়া থেকে আমরা পাই ফর্মিক অ্যাসিড, প্রস্রাবের মধ্যে ইউরিয়া। আমরা সবাই জানি আমাদের যেই নাইট্রোজেন গঠিত বর্জ্য, প্রধান নাইট্রোজেন গঠিত বর্জ্য হচ্ছে ইউরিয়া। কেউ কি বলতে পারবা মূত্রের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন পদার্থ থাকে? এই প্রশ্নটার উত্তর করো যে মূত্রের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন পদার্থ থাকে। উত্তর করেন ভাইয়াকে যে মূত্রের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন পদার্থ থাকে। আমরা কিন্তু ইনশাল্লাহ আগামী দুইটা ক্লাস, আগামীকাল এবং পরশু দুইটা ক্লাসের মাধ্যমে কিন্তু ইনশাল্লাহ আমরা পুরো জৈব যৌগ শেষ করবো 3টা ক্লাসের মধ্যে। সো যারা যারা লাইভে থেকে ক্লাসটা ইনশাল্লাহ করে ফেলবা, দেখবা তোমার জৈব রসায়ন আলহামদুলিল্লাহ আমি তোমাকে পুরো জৈব রসায়ন আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম এমসিকিউ ক্লাসেই তোমাকে পড়াই দিছি, এবং তুমি ইনশাল্লাহ এটার মাহাত্ম আগামী 3 মাসে বুঝতে পারবা। যখন তোমার বাকি বন্ধুরা জৈব রসায়ন পড়তে গিয়ে অনেক কষ্ট পাচ্ছে, তখন তোমরা দেখবা যে তোমরা ইনশাল্লাহ অনেক ভালো পড়ছো। ওকে, সো টার্গেট ডিএমসি 6.0 এবছর আমার তত্ত্বাবধানে পরিচালিত একক কোর্স বলতে আমার তত্ত্বাবধানে এবার আমি ডিরেকশনে ফুল কোর্সটা রান করতেছি। তোমাদের রুটিন অলরেডি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে, তোমরা পেয়ে গেছো আশা করি সবাই। ইনশাল্লাহ 25 তারিখ থেকে আমাদের মানে প্রাইভেট গ্রুপের ক্লাসগুলো শুরু হবে। এই সপ্তাহের ক্লাসগুলো আমরা সবার জন্য ফ্রি রাখছি, ফ্রি উইক ঘোষণা করে সবার জন্য ফ্রি দিচ্ছি। আজ কোর্স সেশনের দুইটা পর্বের মাধ্যমে আমি কোর্স সেশন শেষ করছি। এরপরে জৈব রসায়নের আজকে প্রথম পর্ব শুরু হলো, এরপর 2টা পর্ব মিলে 3টা পর্ব ইনশাল্লাহ হবে। নেক্সট হচ্ছে তোমরা জিকে ফারিয়াপুর একটা চমৎকার ক্লাস পাবা, অ্যানালিসিস ক্লাস, এবং ক্লাসগুলো অনেক জিকে শিখতে পারবা ইনশাল্লাহ। সো ভালো হবে তোমার জন্য। এরপরে আমরা ইনশাল্লাহ ফিজিক্সের 2টা অধ্যায়, মহাকর্ষ, অভিকর্ষ এবং স্থির তড়িৎ, এগুলো ইনশাল্লাহ আমরা শেষ করবো। সো ভেরি গুড অপরচুনিটি ফর অল অফ ইউ। তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ এই টার্গেট ডিএমসি 6.0-তে তোমাদের ইনশাল্লাহ এবছর একদম বেস্ট, আমাদের টার্গেট ডিএমসির ইতিহাসে বেস্ট সার্ভিস ইনশাল্লাহ তোমরা এবার পাচ্ছ। একদম ইন্টারনালি মেন্টরশিপ থেকে শুরু করে একদম সব কিছু আলহামদুলিল্লাহ গুছানো। সো ডেডিকেটেড মেন্টর প্যানেল অলরেডি তোমরা গ্রুপের মধ্যে পোস্ট দেখো, টেলিগ্রামে কিন্তু রেগুলার আমাদের খুব অ্যাক্টিভিটি চলে বিভিন্ন পড়াশোনা রিলেটেড। সো তোমাদের জন্য ভালো, জিকে পর্যন্ত ইলাপু দেখবা জিকে দাগিয়ে দাগিয়ে তোমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, বই থেকে তোমাদের জন্য যেন আরও ইজি হয়, একটু বাসায় একটু 2 মিনিটে একটু 10টা জিকে 15টা জিকে তুমি দাগানোর জিকে তুমি রিডিং দিতে পারছো, রিভিশন দিতে পারছো। সো ওভারঅল তুমি একটা সুন্দর বলয়ের মধ্যে ছিল থাকবা ইফ ইউ আর ইন টার্গেট ডিএমসি 6.0। আরে ভাই কেমিস্ট্রি, এবার তো কেমিস্ট্রি চলে আসছে। এর আগে তো তানভীরের প্রশ্ন করছি, এর আগে তানভীরের না না এনে প্রশ্ন করা যাবে না। না, তানভীরের প্রশ্ন করছি পারছে জানেন, ওরা আমি জিজ্ঞাসা করছি চতুস্থলকের যে বন্ধন কোণের মান কত, সে পারছে। তানভীর দিছে কেমন আনসার 10 20 30 40 50 60 করে 100 তো যায় পড়ছে 109.5 ডিগ্রি। পরে জিজ্ঞাসা করো, আমি আরো অপশন দিছি অবশ্য। পরে আচ্ছা, জিজ্ঞাসা তুমি করো সরো, আমি পড়াই, সরো। যে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় বন্ধনের কত। এটা ভালো, হ্যাঁ। ফসফরাস পেন্টাক্লোরাইডের জিওমেট্রি কি বল? এটা কইতে হলো প্যান্ট খোলা লাগবে। আচ্ছা তানভীর স্যার, ফসফরাস পেন্টাক্লোরাইডের জিওমেট্রি কি বলো? আড্ডা কর। স্যারই বললাম, তানভীর স্যার বলেন ফসফরাস পেন্টাক্লোরাইডের জিওমেট্রি বলতে পারলে আগামী এক সপ্তাহ তোমার সকল ধরনের খরচের দায়িত্ব কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নেবে। এর ভাই বাদল ভাই তারাই নিবে সব দায়িত্ব। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তোমার বিয়ের খরচ পর্যন্ত কেমিস্ট্রি ডিপার্টমেন্ট দিবে যদি বলতে পারো ফসফরাস পেন্টাক্লোরাইডের জিওমেট্রি কি। তোমরা যারা বলতে পারবা তোমাদের বিয়ের দায়িত্ব নিতে পারবো না, বাট অ্যাডমিশনের দায়িত্ব তো আমরা নিছি নাকি? চান্স পেলে চা খাওয়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখা হইলে এটা সংকেত, এই তো এটাই তো বলতে হবে। সংকেত আর আচ্ছা তুই আগে বল সংকেত আর জিওমেট্রি পার্থক্য কি? খেলা এনে শেষ। আচ্ছা তাহলে আমি বলি, শোনো, সবাই তো অনেক মজা নিতেছে, ভাবছি আমি পারবো না। তো যেটার আনসার হবে সেটা হচ্ছে আমাদের একটা ঢাবি খাওয়া কোর্স আছে। এই কোর্সে মেডিকেলের স্টুডেন্টরা যদি পাশাপাশি ঢাবি খাওয়ার জন্য তোমরা চাও যে ভার্সিটি খাওয়ার প্রিপারেশন নিবা, তাহলে এখন একটা মহা ডিসকাউন্ট চলতেছে, তোমরা এই কোর্সে এনরোল করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। তানভীরের কিন্তু সামনে বিয়ে, বুঝছো? হ্যাঁ, ঢাবি খাওয়া Already বিয়ে get up চলতেছে। দিয়ে ঢাবি খাওয়াতে চান্স, হ্যাঁ, অথবা ঢাবি খাওয়ার আচ্ছা, পাশাপাশি ঢাবি খাওয়ার পাশাপাশি মেডিকেল, এটা কিন্তু পসিবল। এটাও ঠিক আছে? পসিবল। তাহলে ডিস্টার্ব না করি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শেষ কখন? শেষ হয়ে যাচ্ছে বেশি কেন, 10-15 মিনিট। সবাই ওর বাসায় যাবো। তানভীর বসে? ঠিক আছে, তাহলে জানতে ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ব্যাক করি। এটা বলতে তো আমি সাজুগুজু করে আসছি, একটু আগে পাঞ্জাবি পরে আসছিল, এখন একদম সাজুগুজু করে আসছে। পিঁপড়া থেকে আমরা পাই ফর্মিক অ্যাসিড, এবং প্রস্রাব থেকে আমরা বলছি ইউরিয়া। যে প্রশ্ন করছি সেই প্রশ্ন উত্তরে আসি। মূত্রের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন পদার্থ পাওয়া যায়? মূত্রের মধ্যে
সবচেয়ে বেশি পরিমাণে কোন পদার্থ পাওয়া যায়? এই জাস্ট এই প্রচারণা করবে দেখে তার মানে কিন্তু একদম রেডি হয়ে একদম কিছুক্ষণের মধ্যেই স্যুট টুট পরে চলে আসছে, জাস্ট এই কিছু কথা বলবে বলে, বুঝছো? এই সো তার ডেডিকেশন অনেক বেশি এবং সে কিন্তু পারছিল, যদিও অপশন দেওয়ার কারণে আনতে হয়ে গেছে। পরবর্তীতে যখন তাকে কেমিস্ট্রির রুট থেকে প্রশ্ন করা হলো তখন সে তার আসল রূপ দেখিয়ে দিল, বাট সে কিন্তু তার কাজ করে গেছে। ওকে, সো ফাইন। উত্তর করেন ভাইয়া। ইউরিয়া বলছে সবাই? না ভাইয়া, এখানে কিন্তু আপনি ভুল করে বলছেন, উত্তর কিন্তু ইউরিয়া না। মনে রাখবেন মূত্রের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আছে পানি। আমি প্রশ্নটা বুঝতে হবে, কিন্তু মেডিকেলে কিন্তু প্রশ্ন বোঝাটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলি নাই যে মূত্রের মধ্যে সবচেয়ে বেশি বর্জ্য পদার্থ কোনটা আছে, নাইট্রোজেনযুক্ত বর্জ্য কোনটা আছে। আমি বলছি মূত্রে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা আছে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার হচ্ছে পানি। মূত্রের মধ্যে 95%ই পানি থাকে, বাকি 5% বর্জ্য পদার্থ। সেই বর্জ্যের মধ্যে প্রধান হচ্ছে ইউরিয়া। সেই বর্জ্যের মধ্যে প্রধান কোনটা? ইউরিয়া। খেয়াল রাখতে হবে ভাইয়া। ওকে, সেই বর্জ্যের মধ্যে প্রধান হচ্ছে ইউরিয়া। ওকে, সো যারা হতাশ হচ্ছে, হতাশ হওয়া যাবে না, ধোকা খাওয়া যাবে না, ইনশাল্লাহ মনোবল স্ট্রং রাখতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ পারবা। ওকে, তোমার ভুল ধরে দেওয়ার দায়িত্ব তো আমাদের। ইনশাল্লাহ এগুলো সহজ, এগুলো পারবা। আমরা হচ্ছে আইউপেক সম্মেলনের উপর যাচ্ছি না। 1892 সালে সেই বিখ্যাত সম্মেলনটা হয়েছিল, আইউপেকের জেনেভার যে আইউপেক পদ্ধতি আসছিল, এটা দেখতে পারো। এগুলো লাগবে না। এই কেমিস্ট্রির কিছু কিছু জায়গা আছে খুবই ইম্পর্টেন্ট, যেখানে আসলে তোমার মানে খুবই ভালো লাগে কাজ করে, পৃষ্ঠটা উল্টাতে খুব ভালো লাগে। তো এরকম জায়গাগুলো পার করতেছি আমরা। আচ্ছা, কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম খুবই ইম্পর্টেন্ট। COOH, এটা মনে রাখবা। অনেকগুলো সিরিয়াল আমাদের পড়তে হয়, বাট এটাই পরীক্ষা আসে, বুঝছো? সবচেয়ে উপরে আছে কোনটা? COOH, এবং এটাই পরীক্ষা আসে। নিচের কোনটা অগ্রগণ্য ক্রম অনুযায়ী সব মানে প্রথমে আমরা সবার প্রথমে অবস্থান করে উত্তর হচ্ছে COOH, কার্বক্সিলিক অ্যাসিডের COOH মূলক সব প্রথমে অবস্থান করে। এটা যদিও অনেকগুলো দাগানো আছে ফ্রিকোয়েন্সি, এবং তুমি একটা জিনিস খেয়াল করো, অ্যামাইড কিন্তু উপরে, অ্যাসিড অ্যামাইডগুলো কিন্তু উপরে, কারণ জৈব এই যে COOH যেহেতু উপরে, ওর বন্ধুবান্ধব যারা আছে সবাই কিন্তু উপরে, এই যে সবাই কিন্তু উপরে। এরপরে দেখো অ্যালডিহাইড, এখানে অ্যালডিহাইডের পরে কিন্তু কিটোন, খেয়াল করবা। কিন্তু এরাও কিন্তু উপরে, কারণ এরা কার্বন আছে। OH কিন্তু অবস্থা খুবই খারাপ, অ্যালকোহল অবস্থা কিন্তু অ্যালডিহাইড কিটোনের নিচে। হ্যাঁ, কারণ দেখো এই তিনটার কম্প্যারিজনে এখানে কার্বনই নাই, সো অ্যালকোহলের কম্প্যারিজনের নিচে। এমিন আরও নিচে, এমিন নিচে হইলেও এমিনের একটু ইজ্জত আছে। কি ইজ্জত? ও এমিন একটু নিচে হইলেও কিন্তু অ্যালকিন, ও কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইনের চেয়ে একটু উপরে। দেখো তো, এটা কিন্তু অ্যালকিন এবং অ্যালকানের চেয়ে একটু উপরে। হ্যাঁ, তাহলে অ্যামিন যদিও আসলে দেখলে মনে হবে যে আসলে অনেক পাওয়ারফুল, তো বেসিক্যালি সে আসলে অ্যালকিন এবং অ্যালকানের চেয়ে উপরে, এবং অ্যালকেনের চেয়ে তো ডেফিনেটলি উপরে। তাহলে আমরা এই কিছু জিনিস একটু রিডিং দিয়ে রাখবো, বাট পরীক্ষায় কিন্তু আসলে ভাই আসে এটাই, ওই COOH পরে কিন্তু আসে একটাই COOH। ওকে, নেক্সট খেয়াল করে দেখো, এই যে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এর মধ্যে আমরা খেয়াল করবো অ্যালডিহাইড কিটোন উপরে, এরপরে অ্যালকোহল। হ্যাঁ, এমিন কিন্তু উপরে, এরপরে অ্যালকিন, অ্যালকেন কিন্তু তিনটার মধ্যে অ্যালকিন উপরে আছে। তো আমরা ইনশাল্লাহ পড়ি, যখন আমরা দেখি যে কে কার উপরে আছে না আছে। অ্যালকিন কিন্তু অনেক বেশি সক্রিয়, তোমরা জানো। অ্যালকেন তো অবস্থা খারাপ, প্যারাফিন বা নিষ্ক্রিয় হিসেবে কাজ করে। সো অ্যালকিন হচ্ছে আমাদের এখানে উপরের পজিশনটা হোল্ড করছে, আর এরপরে অ্যালকেন উপরে হচ্ছে অ্যামিন আছে। ঠিক আছে, ইনশাল্লাহ পারবো। খেয়াল করে এখন নেক্সট আমরা চলে আসি সমানতা আমরা দেখবো। সমানতা পড়ে ইনশাল্লাহ আমরা আজকের ক্লাস শেষ করবো। খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল আমরা জানি গাঠনিক সমানতা 5 প্রকার। মানে মেনলি সমানতাকে আমরা 2 শ্রেণীতে ভাগ করি, গাঠনিক এবং স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। তো গাঠনিক সমানতাটা পরীক্ষা বেশি আসে, যে 5 প্রকার আছে: চেইন, অবস্থান, কার্যকরীমূলক, মেটামারিজম, টটোমারিজম। এটা আমরা এটা এভাবে মনে রাখতে পারি আচমকা দিয়ে, হ্যাঁ আচমকা। আর সবগুলো আর দুটো হচ্ছে মারিজম। একটা টটোমারিজম, একটা মেটামারিজম। খেয়াল করে দেখো, তোমাকে এখানে গদবাদা লাইন পড়ে লাভ নাই, তোমাকে আলটিমেটলি চিনতে হবে পরীক্ষা হলে যে নিচে কোনটা কার সাথে কী ধরনের সমানতা আছে, এটা চিনতে হবে। সো আলটিমেটলি ওগুলো কাজে লাগবে। খেয়াল করে দেখো, আচমকা, অবস্থান সমানতা, চেইন সমানতা, কার্যকরীমূলক সমানতা, আর মত হচ্ছে মারিজম। 2 ধরনের মারিজম, টটোমারিজম, মেটামারিজম। এটা হচ্ছে প্রথম MCQ, যে নিচের কোনটা গাঠনিক সমানতার মধ্যে পড়ে বা পড়ে না। আচ্ছা, এবার আমরা বেসিক্যালি চিনবো, হ্যাঁ, যে কোনটা চেইন, কারটার সাথে কে কোনটা চেইনে আছে, কে কোনটা অবস্থানে আছে, কোনটাকে আমরা চেইন সমানো বলবো। পরীক্ষা আসবে যে বিউটেনের চেইন সমানো নিচের কোনটি,
এভাবে তোমাকে চিনতে হবে যে কোনটা চেইন, কোনটা অবস্থান, কোনটা কার্যকরীমূলক, কোনটা মারিজম। এটা চেনার জন্য আমরা পড়বো। খেয়াল করো, চেইন সমানুতার বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা কার্বন সংখ্যা হিসেব করব, কার্বন সংখ্যা হিসেব করব এবং দেখব যে একটা যদি তোমার নর্মালি তোমার অ্যালকেন থাকে, আরেকটা হচ্ছে সাথে দেখবা একটু অ্যাড, মানে সাথে কিছু অ্যাড করা থাকবে। কিরকম খেয়াল করে দেখো, এই যে বিউটেন, কত কার্বন? 4 কার্বন, 4 কার্বন। এবার দেখো শাখা বা শিকল আছে, শাখা আছে, দেখো 2 মিথাইল প্রোপেন, শাখা আছে। ফার্স্ট অফ অল শাখা থাকবে আর কার্বন সংখ্যা সমান থাকবে, এই হচ্ছে চেইন সমাণু। তাহলে চেইন সমাণু পেলে আমরা শাখা দেখব আর দেখব কার্বন সংখ্যা সমান আছে। কিরকম? বিউটেন 4 কার্বন। এবার তুমি এটা শাখা দেখো, এই যে দেখো এই যৌগটা 2 মিথাইল প্রোপেন, শাখা আছে। এরকম শাখা আর অনেকগুলো থাকবে, কিন্তু তখন তোমার কার্বন সংখ্যাটা মিলাইতে হবে। তাহলে মিথাইল মানে 1 কার্বন, প্রোপেন মানে 3 কার্বন, মিলছে? 4 কার্বন মিলছে কি না? মিলছে। তো এই যে তাহলে শাখাও আছে, শাখাও মিলছে এবং কার্বন সংখ্যাও মিলছে, উই আর গুড। তাহলে আমরা বুঝে গেলাম এই হচ্ছে চেইন সমানুতা। তাহলে আমরা আজ থেকে ইনশাল্লাহ মনে রাখবো, চেইন সমাণু বোঝার উপায় হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দেখব শাখা আছে কিনা, শাখা থাকবে সমাণুর মধ্যে এবং একই সাথে কার্বন সংখ্যাটা ওকে থাকবে, সমান থাকবে। এই দুইটা ফ্যাক্টর আমরা যদি মিলাই তাহলে আমি পেয়ে যাব চেইন সমাণু, শেষ। আর আলাদা করে পড়ার দরকার নাই। ওকে, তাহলে আমরা পেয়ে যাব এই যে আইসোবিউটেন, আইসোবিউটেনের মধ্যে মোটামুটি 2 মিথাইল প্রোপেন, আইসোবিউটেন সব সমাণু। নেক্সট খেয়াল করে দেখি, এবার দেখি অবস্থান সমানুতা। ভাই অবস্থান সমানুতাটা খুবই সহজ, মনে রাখবা। অবস্থান সমানুতার বেলায় আমরা কি দেখবো জানো? সংখ্যা তো সেম, কার্বন সংখ্যা সেম থাকবে, কিন্তু সাংখ্যিক একটা মান থাকবে, বুঝছো? সাংখ্যিক মান, সাংখ্যিক একটা ভ্যালু থাকবে, মান থাকবে। এই সাংখ্যিক মান পরিবর্তন হবে, সাংখ্যিক মানটা পরিবর্তন হবে। কিরকম? খেয়াল করে দেখো, প্রোপানল 1, প্রোপানল 2 সব কিছু সেম, জাস্ট এই সংখ্যাগত মান চেঞ্জ হয়েছে, বাকি সব সেম। এবার দেখো বিউট 1 ইন, বিউট 2 ইন, সব কিছু সেম, জাস্ট সংখ্যাটা চেঞ্জ হয়েছে। এই বাকি সব যৌগ পুরোটা সেম, এটাকে আমরা বলি অবস্থান সমানুতা। ওকে, তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা চেইন সমাণু বোঝার উপায় আমরা বলছি যে কার্বন সংখ্যা সমান আছে আর হচ্ছে শিকল শাখা আছে, ফাইন। আর অবস্থান সমানুতার বেলায় অবস্থানটা, এই যে অবস্থান চেঞ্জ হচ্ছে বলতে কি বোঝা, কীভাবে চিনবো আমরা? সাংখ্যিক মান দেখে, এটা 1, এটা 2, সব সেম, 1 2, এই যে জাস্ট সংখ্যাগত মানটা চেঞ্জ আছে। এই সাংখ্যিক মানের পরিবর্তন দেখে বাকি সব সেম, বাকি সব সেম, এটা দেখে আমরা বুঝবো অবস্থান সমানুতা। এটা দেখে আমরা বুঝবো অবস্থান সমানুতা। পিডিএফ কিন্তু ইনশাল্লাহ ক্লাসের শেষে ওই ক্যাপশনে অ্যাড করে দিই, তোমরা কিন্তু জানো। ফ্রি ক্লাস তো ইনশাল্লাহ পেয়ে যাবা, আর পেড বেচের স্টুডেন্ট ইনশাল্লাহ পুরো সবগুলো ইনশাল্লাহ ক্লাসের আগে পেয়ে যাবা। যে ক্লাস হবে ওই ক্লাসের আগে ক্লাসে পিডিএফটা পেয়ে যাবে ইনশাল্লাহ। কার্যকরীমূলক সমানুতা, এটা তোমাকে আমি অলরেডি এর আগে পড়াইছি, আমরা সবাই জানি। অ্যালকোহলের সমাণু হচ্ছে ইথার, তারপরে অ্যালডিহাইডের সমাণু হচ্ছে কিটোন। সো এই দুইটাই মূলত পরীক্ষা আসে, খুবই সহজ। হ্যাঁ, এই যে অ্যালকোহলের সমাণু হচ্ছে, এই যে তোমার দেখো অ্যালকোহলের সমাণু হচ্ছে ইথার, তারপরে অ্যালডিহাইডের সমাণু হচ্ছে কিটোন। সো এটা ইজি, এটা ইনশাল্লাহ পারবা। এবং দেখো এখানে এসিটোনের স্ফুটনাঙ্ক দেওয়া আছে, এটা একটু খেয়াল রাখো, এক্সট্রা সংখ্যা 56 ডিগ্রি সেলসিয়াস, এটা মাঝে মধ্যে দেয়। এটা কার্যকরীমূলক সমাণু এমনি পারবা। এবার সে মারিজম, মারিজমের বেলা মেটামারিজম তুমি কীভাবে মনে রাখবে? দেখো লিখবা সে কই, সে কই। তাহলে মেটামারিজম কারা প্রদর্শন করে? সে মানে সেকেন্ডারি অ্যামিন, সে মানে সেকেন্ডারি অ্যামিন, কই মানে কতে কিটোন, ইতে ইথার। তাহলে সেকেন্ডারি অ্যামিন, কিটোন এবং ইথার, এই তিনটা যৌগ দেখাবে মেটামারিজম। তাহলে মেটামারিজম কারা দেখাবে কীভাবে বলছি? সে কই, সে মানে হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, কতে কিটোন, ইতে ইথার। তাহলে মেটামারিজম কারা প্রদর্শন করে? সে কই, সেকেন্ডারি অ্যামিন, কিটোন, ইথার, সেকেন্ডারি অ্যামিন, কিটোন, ইথার। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। নেক্সট খেয়াল করে দেখো। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে বন্দি পাঠশালা গ্রুপে এবং ডিএমসি একাডেমিক গ্রুপে। এবং আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, যুবযোগের প্রথম ক্লাস, তোমাদের এই অনুভূতি ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করবে। তাকে ডিএমসি ক্লাস কেমন লেগেছে, আজকের ক্লাস বা গত ক্লাস, তুমি যেটা ইচ্ছে পোস্ট করো বা একাধিক করতে পারো। এবং অবশ্যই ইউজ করবা হ্যাশট্যাগ টার্গেট ডিএমসি। হ্যাঁ, হ্যাশট্যাগ টার্গেট ডিএমসি, তাহলে তোমাকে খুঁজে পেতে আমাদের সহজ হবে। হ্যাশট্যাগ টার্গেট ডিএমসি, এই হ্যাশট্যাগ দিয়ে তোমরা তোমাদের ক্লাসের অনুভূতি জানাবা। আমরা ইনশাল্লাহ টপ 3 জনকে টি শার্ট গিফট করবো, টপ 3 জনকে। ওকে, আমাদের প্যানেল ইনশাল্লাহ টপ সিলেক্ট করে নিবে। এই টপ 3 জনকে আমরা ইনশাল্লাহ টি শার্ট গিফট করবো। তোমাদের ক্লাসের আজকে ক্লাসটা কেমন লেগেছে এবং গত ক্লাস, তোমার যেটা ইচ্ছা আজকে ক্লাসটা তুমি জানাতে পারো। জাস্ট হ্যাশট্যাগ টার্গেট ডিএমসি 6.2, টার্গেট ডিএমসি 6.2, 6.2 লাগবে না, টার্গেট ডিএমসি লিখলেই হবে, কারণ টার্গেট ডিএমসি খুঁজে পাওয়া যাবে। হ্যাশট্যাগ টার্গেট ডিএমসি। কোন কোন গ্রুপে তোমরা দিতে পারো? 2টা গ্রুপে কাউন্ট হবে, একটা হচ্ছে বন্দি পাঠশালা, একটা হচ্ছে বন্দি পাঠশালার যে মেইন গ্রুপটা আমাদের আছে, বন্দি পাঠশালার মেইন গ্রুপ, সাথে হচ্ছে আমাদের ডিএমসি একাডেমি গ্রুপ। ডিএমসি একাডেমি তুমি চাইলে 2 জায়গাতে সেম পোস্ট করতে পারো, তো যেখানে রিয়েক্ট বেশি পাবা ওটা কাউন্ট হবে আর কি। তো আমরা ইনশাল্লাহ টপ 3 জনকে, টপ 3কে আমরা পুরস্কৃত করব টি শার্ট দেওয়ার মাধ্যমে। ওকে,
আচ্ছা, খেয়াল করে দেখি আমরা চলে আসি টটোমারিজম। ভাই খেয়াল করে দেখো টটোমারিজমের বেলায়, আচ্ছা সে কই সেকেন্ডারি অ্যামিন কিটোনিথের এটা বলছি, এটা ইনশাল্লাহ তোমাদের লাগবে না। এখানে এখানে একটু খেয়াল করবা, খুবই ইম্পর্টেন্ট, এটা দাগানো নাই, খেয়াল করো এই যৌগটা খেলো। এখানে 3টা ইথার ম্যাটামার সমাণু এবং 4টা অ্যালকোহল সমাণু আছে, এটা মুখস্থ করে ফেলবা, কারণ এটা বের করে করা পক্ষে সম্ভব না। তাহলে C4H10O এই আণবিক সংকেতে 3টা ইথার ম্যাটামার সমাণু, 4টা অ্যালকোহল সমাণু আছে, এটা মুখস্থ করে। একটা 3, ইথারের বেলায় 3, অ্যালকোহলের বেলায় 4, হ্যাঁ অ্যালকোহলের বেলায় 4টা সমাণু আছে। খেয়াল করবো ইথার লিখতে 3টা অক্ষর আছে, ইথার সমাণু, তাহলে এভাবে মনে রাখতে পারো এই কাঠামোর জন্য 3টা, 1 2 3, ওটা হলো 4টা। ঠিক আছে, ইনশাল্লাহ এটা খেয়াল রাখবা। এবার আসি টটোমারিজম। টটোমারিজম হচ্ছে আমরা বলি না অনেক সময় যে কি রে টোটো করে ঘুরে বেড়াচ্ছিস, টোটো করে ঘুরে বেড়ানো, টোটো করে ঘুরে বেড়ায়। আমরা যখন সে কি যে টোটো করে ঘুরে বেড়ায় কি ইচ্ছা মতো বাইরে ঘুরে করতেছে, টোটো করে ঘুরে বেড়াচ্ছে। টোটো করে ঘুরে বেড়ানো মানে স্বতঃস্ফূর্তভাবে ঘুরে বেড়ানো, স্বতঃস্ফূর্তভাবে। এই স্বতঃস্ফূর্ত ওয়ার্ডটা পাইলে গতিশীল, কারণ তুমি ঘুরে বেড়াচ্ছ টোটো করে, তাহলে স্বতঃস্ফূর্তভাবে আমরা এটা দেখতে পাই। গতিশীল কার্যকরীমূলক সমাণু কোনটা, উত্তর টটোমারিজম। আমরা কীভাবে মনে রাখবো, টোটো করে ঘুরে বেড়ানো দিয়ে। সে টোটো করে ঘুরে বেড়াচ্ছে, আমরা এটা দিয়ে মনে রাখবো যে এই যে টোটো করে ঘুরে বেড়ানো, সে স্বতঃস্ফূর্তভাবে ঘুরে বেড়ায়, কোনো চিন্তা করে না, বাইরে ঘুরতেছে, খালি টেসলা একটা নিয়ে ঘুরতেছে, গতিশীল কাঠামো, সে একদম গতিশীল। টোটো করে ঘুরে বেড়ানো মানে তো গতিশীল কাঠামো, তাই না? সো ইনশাল্লাহ আমরা এটা পারবো। এবার ইনশাল্লাহ খেয়াল করে দেখো প্রোপানন প্রোপিন টু অল, এটা আমরা মনে রাখবো কিটো ইনল সমাণু। এই টটোমারিজমটাকে আমরা বলি কিটো ইনল সমাণু, হ্যাঁ কিটো ইনল। খেয়াল করে দেখো তাহলে এই যে প্রোপানন, এটা একটা কিটন, কিটন, এই কিটনটার টটোমারিজম কোনটা, কিটনের টটোমারিজম কোনটা, ইন অল। এই যে প্রোপিন ইন টু অল, এই যে ইন অল, এই যে ইনল সমাণু, দ্বিবন্ধন আছে এবং OH মূলক আছে, এই যে শেষ হয়ে গেছে। তাহলে আমরা এটা মনে রাখবো কিটো ইনল সমাণু। টটোমারিজম কারা, কিটো ইনল সমাণু। যেটা কিটন বলে, কিটনের টটোমারিজম কোনটার সাথে কোনটা হবে সমাণু, উত্তর হচ্ছে ইনল। যেটা অপশন তুমি দেখলে ইনশাল্লাহ বুঝবা, কিটন থাকলে এটা টটোমারিজম হবে ইনল সমাণু। তাহলে তোমার কাজ ইনশাল্লাহ শেষ। তাহলে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাঠামোই যেগুলো পরীক্ষায় আসবে আমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। ওকে, এখানে কয়েকটা সংখ্যা লেখা আছে, যেমন অনেক বড় করে লিখছে। ওকে, এটা একবার রিডিং দিবা আর কি। আলটিমেটলি ঘুরে ফিরে একই কথাই, যে বিউটানন সাথে কিটো ইনল হবে, সো ঘুরে ফিরে কিটো ইনল সমানুতে প্রদর্শন করবে, এই যে কিটো ইনল সমানু প্রদর্শন করবে। এখানে দেখবেন ছিল কিটো ইনল, সেম কথাই। এখানে খেয়াল করো বিউটানন, এই যে কিটো ইনল, এই যে হাইড্রোক্সি বিউট টু ইন অল সমানু। ওকে, হাইড্রোক্সি যে অ্যালকোহল, হাইড্রোক্সি দিয়ে আমরা বুঝছি আমরা অল মানে অ্যালকোহল আছে, হাইড্রোক্সি মূলক আছে মানে অল আছে। সো তুমি দেখে চিনতে পারবা। ওকে, তাহলে কিটো ইনল সমানু আমরা ইনশাল্লাহ পারবো। আমাদের টটোমারিজম আলহামদুলিল্লাহ শেষ। এখানে আচ্ছা বেনজালডিহাইড, বেনজাফেনন এরা টটোমারিজম প্রদর্শন করে না, এটা আমি তোমাকে পড়াবো ইনশাল্লাহ। এটা আমাদের সামনে অনেক বিক্রি আছে, ওখান থেকে ভালো পড়তে পারবা। মনে রাখবে আলফা হাইড্রোজেন থাকতে হয়, আলফা হাইড্রোজেন যদি না থাকে টটোমারিজম শো করে না। আলফা হাইড্রোজেন মানে কি, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা আছে, ধরো এটা কার্যকরী মূলক, হ্যাঁ কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা আছে ওইটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনের যদি হাইড্রোজেন না থাকে তাহলে সেটা টটোমারিজম প্রদর্শন করে না। যেমন আমাকে উদাহরণ দেয় বেনজালডিহাইড, খেয়াল করো বেনজালডিহাইড হচ্ছে এরকম, এই হচ্ছে বেনজিন সাথে অ্যালডিহাইড CHO, এটা হচ্ছে কার্যকরী মূলক। এর সঙ্গে যে কার্বন আছে এই কার্বন, যেটা এই কার্বনটা, এটা হচ্ছে আলফা কার্বন। এখানে তুমি যোগ করে দেখো, এখানে হাইড্রোজেন অ্যাড করার কোনো সুযোগ নাই, কারণ এখানে দ্বিবন্ধন আছে। সো কার্বনের 4টা হাত ফিল আপ হয়ে গেছে। দেখতে পাচ্ছি এই আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই। সো যখন হাইড্রোজেন থাকবে না, আলফা হাইড্রোজেন থাকবে না, তখন আমরা বলবো তা সে টটোমারিজম দেখাইতে পারে না, টটোমারিজম প্রদর্শন করে না। ঠিক সেইমভাবে বেনজোফেননও সেম। ওকে, সেম। এরা কেন টটোমারিজম দেখাইতে পারে না, কারণ আলফা কার্বনের সাথে হাইড্রোজেন নাই, মানে আলফা হাইড্রোজেন নাই। আলফা কার্বন কোনটা, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা আছে সেই কার্বনটাকে আমরা বলি আলফা কার্বন। ওকে, তাহলে কার্যকরী মূলকের সাথে যে কার্বন আছে তাকে আমরা বলি আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন তাকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। এখানে আলফা হাইড্রোজেন নাই, তা আমাদের ইনশাল্লাহ কাজ শেষ। ওকে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ যতটুকু পড়েছি এই স্টেরিও সমানতা ইনশাল্লাহ আমরা একটু দেখে রাখতে পারি। সিস্টেম এগুলো আমাদের সামনে আছে, আলোক সক্রিয়, জ্যামিতিক আলোক সক্রিয়, এটা নেক্সট ক্লাসে আমি পড়াবো। তো এতটুকু পর্যন্ত আমাদের আজকে ক্লাস আলহামদুলিল্লাহ শেষ হবে। আশা করছি সবাই বেশ ভালো করে ইনশাল্লাহ বুঝতে পেরেছো। তোমরা টু বি ভেরি অনেস্ট, সত্য করে বলো, এই যে আমার সাথে লাস্ট আল্লাহর মতো 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে প্রায়, এই সময়ের মধ্যে তোমরা আসলে অসংখ্য MCQ শিখে গেছো। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর ক্লাসটি কেমন লেগেছে মতামত তুমি অবশ্যই বন্দি পাঠশালা গ্রুপে এবং ডিএমসি একাডেমি গ্রুপে দিবে, #টার্গেটডিএমসি ইউজ করবে। এতে করে ইনশাল্লাহ টপ 3কে আমরা ইনশাল্লাহ পুরস্কৃত করবো টি-শার্ট গিফটের মাধ্যমে। এবং টু বি ভেরি অনেস্ট, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্স হচ্ছে তোমার বুঝতে পারা, কারণ তুমি যদি ইনশাল্লাহ চান্স পাও দ্যাট উইল বি আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট ক্রেডিট। তো আমরা ইনশাল্লাহ সেই তোমার সাথে থেকে তোমার জার্নিটাকে আরও সহজ করতে চাই। আগামী 2 দিন ইনশাল্লাহ যোগাযোগে আরও 2টা ক্লাস হবে, যার মাধ্যমে ইনশাল্লাহ আমরা যোগাযোগ ফুললি কাভার করব। তো সে পর্যন্ত সবাই
অনেক ভালো থাকো, সবাই অনেক সুস্থ থাকো, আর অবশ্যই তোমার রেগুলার ক্লাস, রেগুলার পড়াশোনার মাধ্যমে নিজেকে মেডিকেলের জন্য ফুলি প্রিপেয়ার করো। আলটিমেটলি ওইটাই দিন শেষে লাভ হবে। যেগুলো আমি ক্লাসের শুরুতে পরামর্শ দিচ্ছি, এগুলো ইনশাল্লাহ মেনে চলার চেষ্টা করবা। আশা করছি তুমি ইনশাল্লাহ অনেক ভালো করবা। ওকে, সো দ্যাটস ইট। আশা করি ইনশাল্লাহ পরবর্তী ক্লাস, মানে আগামী ক্লাস ইনশাল্লাহ তোমার সাথে ভাইয়ার আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।